এরপরেও ইনফ্লেশন রেটটা ওখানে আসবে, পরে আমরা ইনফ্লেশনে কিভাবে এফেক্ট দিব সেটা আমরা লাস্ট ক্লাসে যে ডিসকাউন্ট রেটের কথাটা জেনেছি স্যার, সেটাতে কি তাহলে ইনফ্লেশনের কনসিডারেশন নেই না স্যার? এখনো নেই। আচ্ছা আচ্ছা, আমরা এটা ইনফ্লেশনের আমরা একটা কনসিডারেশন পাবো, সামনে দেখতে পারবো আমরা। হ্যাঁ, তো আইআরআর এর ক্ষেত্রে কি হবে? আইআরআর হচ্ছে কি কস্ট অফ ক্যাপিটাল, এটা কস্ট অফ ক্যাপিটাল দাম ইন্টারেস্ট রেট। আইআরআরটা হচ্ছে আইআরআরটাও একটা ইন্টারেস্ট রেটের মতোই, কিন্তু আমাদের একটা ক্যালকুলেশন যে the rate, this is the rate of return at which the project has a net present value of 0. Net present value of 0, যখন নেট প্রেজেন্ট ভ্যালুটা 0 হবে, ওটার রেটটা কি, সেটাই হচ্ছে আইআরআর। তার মানে আইআরআরটা কিন্তু আসলে কোনো ব্যাংকের দেওয়া কোনো রেট না, কোনো কস্ট অফ ক্যাপিটাল না, এটা আমাদের নিজস্ব একটা ক্যালকুলেশন, একটা প্রজেক্ট ইভ্যালুয়েশন একটা ক্যালকুলেশন করতেছে যে হোয়াট ইজ আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্নটা কি হতে পারে, এবং আয় এবং ব্যয়কে কনসিডারেশন প্রেজেন্ট ভ্যালুতে কনসিডারেশন করে। তো ডিসিশন সেক্ষেত্রে আইআরআর ক্ষেত্রে ডিসিশনটা কি হয়? If the IRR is greater than the cost of capital, the project should be accepted. যদি আমার কস্ট অফ ক্যাপিটাল থেকে যেটা IRR যদি বেশি হয় তাহলে আমি অ্যাকসেপ্ট করব। If the IRR is less than the cost of capital, the project should be rejected. IRR যদি কম হয় তাহলে আমরা প্রজেক্ট রিজেক্ট করব। ক্যালকুলেশন অফ IRR এর মধ্যে কি ছিল? The steps ছিল ক্যালকুলেট অফ, আমরা ক্যালকুলেশন করেছি ইন্টারপোলেশন করে। এখানে ফর্মুলা ছিল যে IRR is equal to L plus NL divided by NL minus NH into H into L, H minus L মানে কি? L মানে হচ্ছে লোয়ার রেট অফ ইন্টারেস্ট, H মানে হায়ার রেট অফ ইন্টারেস্ট, NL মানে হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু অফ লোয়ার রেট অফ ইন্টারেস্ট। নেট প্রেজেন্ট ভ্যালু সমস্ত আয় থেকে সমস্ত ব্যয় বাদ দিয়ে যেটা থাকবে সেটাকে নেট প্রেজেন্ট ভ্যালু আনবো। ওইটা লোয়ার রেট অফ ইন্টারেস্টে নেট প্রেজেন্ট ভ্যালু কত, হায়ার রেট অফ ইন্টারেস্টে নেট প্রেজেন্ট ভ্যালু কত, ওইটার সঙ্গে ইন্টারপোলেশন করে আমরা এই হায়ার রেট থেকে লোয়ার রেটটা বাদ দিয়ে এই যে নেট প্রেজেন্ট ভ্যালু এটা আছে, এটা ডিফারেন্সটা আছে, এইভাবে করে করে একটা ইন্টারপোলেশন করে আমরা আইআরআর একটা ফর্মুলা বের করতে পারি। সেটা আমরা আলোচনা করেছি। যে এইখানে আমরা আলোচনা করেছিলাম যে এখানে আরেকটা কথা আসছিল যে আইডিয়ালি উই শুড এইম টু স্যাটিসফাই টু ক্রাইটেরিয়া নেট প্রেজেন্ট ভ্যালু আইআরআর হিসাব করার সময়। ডু নট ইউজ রেটস উইচ আর টু ফার অ্যাপার্ট, বেশি দূরত্বের রেট নিব না। আর 5% difference should be sufficient. The further the rates are away from each other, then the greater the amount of error in IRR calculation. মানে বলতে যে লোয়ার রেট এবং হায়ার রেটের যে ডিফারেন্সটা আমরা নিব সেটা সাফিসিয়েন্ট, 5% ইজ সাফিসিয়েন্ট। বেশি 20% 30% এত বেশি নেওয়ার দরকার নাই, 5% ইজ সাফিসিয়েন্ট, সো দ্যাট আমরা একটা ভালো ক্যালকুলেশনে আসতে পারি। সেইভাবে আমরা আগাচ্ছিলাম। এখানে দুটো অঙ্ক আমরা এক্সাম্পলটা করেছি এবং তারপরে আমরা অ্যানুইটিস আজকে আমরা জানতে পারবো এটা যে আইআরআর where there are annuities and perpetuities, annuities and perpetuities. So annuities and perpetuities কি জিনিস সেটা জানতে হবে আমাদের। So let's see. Calculating the IRR of a project with even cash flows. There is a simpler technique. Even cash flows, there is a simpler technique available using annuity tables. If the project cash flows are annuities মানে কি? That is where it equal annual cash flows from year 1 onwards. প্রত্যেক বছরের সমান ক্যাশ ফ্লো একটা নির্দিষ্ট বছরের জন্য আসলে সেটাকে বলা হয় অ্যানুইটি। আর পারপেচুইটিস হচ্ছে প্রত্যেক ওইটা একটা অনির্দিষ্ট কালের জন্য আমাদের অ্যানুয়াল ক্যাশ ফ্লোটা আসে। আর অ্যানুইটিটা হচ্ছে কি, অ্যানুইটি হচ্ছে এই যে অ্যানুইটি হচ্ছে কি আমার ক্যাশ ফ্লো আসবে কিন্তু নির্দিষ্ট একটা বছর পর্যন্ত, 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত। পারপেচুইটিসটা ক্যাশ ফ্লো আসবে অনির্দিষ্ট কালের জন্য। তাহলে অ্যানুইটি যদি হয়, যদি আমার IRR for project when even cash flows, there is a simple technique কি, number 1 find the cumulative discount factor, initial investment divided by annual inflow. আমার প্রথমে আমরা কিউমুলেটিভ ডিসকাউন্ট ফ্যাক্টর বের করব। কিভাবে করব? ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে ভাগ করব অ্যানুয়াল ইনফ্লো দিয়ে। অঙ্ক করার সময় বুঝতে পারো। নাম্বার 2 ফাইন্ড দ্য লাইফ অফ দ্য প্রজেক্ট, ওটাকে বলা হয় এন্ড, প্রজেক্টের লাইফটা বের করব, এটা বলা থাকবে। তারপর নাম্বার 3 লুক along the n-year row of the cumulative discount factor until the closest value is found. আমরা যে অ্যানুইটি টেবিল বা প্রেজেন্ট কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু টেবিল এবং প্রেজেন্ট ভ্যালু টেবিল সেদিন যে একটু দেখিয়েছিলাম এবং আলোচনা করেছিলাম, এই বিষয়টাকে আপনারা মনে আছে এবং আপনারা দেখেছেন কিনা আমাকে বলেন তো একটু প্লিজ। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন।
অ্যানুইটি টেবিল, প্রেজেন্ট ভ্যালু টেবিল দেখাচ্ছি, আমি দেখিয়েছিলাম সেদিন, আপনারা কি সেটা মনে করতে পারেন? জি স্যার। আমি আবার দেখাচ্ছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি ডাউনলোড করে আপনাদের জন্য সেভ করে রাখছিলাম, আমি দেখাচ্ছি আবার। এটা মন থেকে ছুটে গেলে কিন্তু অঙ্ক বুঝতে পারবেন না। এই যে প্রেজেন্ট ভ্যালু টেবলস, এখনই আসবে। টেবল স্যার, দুইটা টেবল বুকের ফার্স্টের দিকে দেয়া আছে। এই বইটার লাস্ট পেজে দেওয়া আছে, ফার্স্টের দিকে ফার্স্টেও থাকতে পারে, এক এক বই এক এক ভাবে দেয়, হয়তো লাস্টে অথবা যেকোনো সব বইতে থাকবে, সব বইতে থাকবে, ফার্স্টে অথবা লাস্টে থাকবে। হ্যাঁ, অথবা আপনারা ডাউনলোড করে নেবেন গুগল থেকে, কোনো অসুবিধা নেই। এই যে ক্যাশ ফ্লোর অংশ, এনপিভি এগুলো থাকলে দেওয়া থাকে স্যার। প্রিন্সিপালস অফ ফিনান্স বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সব জায়গায় আছে, সব জায়গায় আছে। তো প্রেজেন্ট ভ্যালু টেবিলটা আমি তবু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে প্রেজেন্ট ভ্যালু টেবিল, এখানে কি দেখাচ্ছে? প্রেজেন্ট ভ্যালু মানে হচ্ছে গিয়ে 1 প্লাস আর, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট টু দ্য পাওয়ার n, where r সমান ইন্টারেস্ট রেট, n সমান নাম্বার অফ পিরিয়ডস আনটিল পেমেন্ট অর রিসিভড। এখানে দেখেন কলাম এবং রো দুটো আছে, কলাম এবং রো। কলামে দেখাচ্ছে পিরিয়ডস নাম্বার 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার, 4 ইয়ার, 5 ইয়ার করে 20 বছর পর্যন্ত আছে। হ্যাঁ, আবার ইন্টারেস্ট রেটটা কি? ইন্টারেস্ট রেটটাও এখানে দেওয়া আছে 1%, 2%, 3% করে 10% এদিকে, আর এখানে আছে 11 থেকে 20% পর্যন্ত। তার মানে 20% পর্যন্ত ইন্টারেস্ট দেওয়া আছে এবং 20 ইয়ার্স পর্যন্ত পিরিয়ড দেওয়া আছে। তাহলে এটা কোন বছরে 1 টাকার মূল্য কি হইতে পারে? যেমন ফর এক্সাম্পল 1 টাকার 5% যদি ইন্টারেস্ট রেট হয়, বা 6% যদি মনে করেন 6% ইন্টারেস্ট রেট বা কস্ট অফ ক্যাপিটাল, তাহলে 5 বছর পিরিয়ডে 1 টাকার মূল্য কত হবে সেটাই হচ্ছে এখানে ডেসক্রিপশন। যেমন 5 বছর পিরিয়ড, 1 2 3 4 5, 5 বছর পিরিয়ডে আমি 6% অনুযায়ী, তাহলে 6% 1 2 3 4 5 6, এই যে 6% অনুযায়ী 5 বছরে আমার 1 টাকার মূল্য হবে 0.747। তাহলে আমি যদি প্রথম বছরে যদি 1 কোটি টাকা করি, তাহলে 1 কোটি টাকা আমি 0.747 দিয়ে করলে আজকের দিনে আমার 6% রেটে 5 বছর পরে যেটা পাবো, ওটার ডিসকাউন্ট, ওটার আজকে ভ্যালু কত? টাইম ভ্যালু, এটা হচ্ছে টাইম ভ্যালু 0.747, এটা হচ্ছে টাইম ভ্যালুর কথা বলতেছে, যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম। তো এটা হচ্ছে পেমেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, এটা হচ্ছে 1 টাকার বিভিন্ন বছরে বিভিন্ন রেটের মূল্য দেওয়া আছে এই চার্টের মধ্যে। এই চার্টটা পরীক্ষাতে আপনারা সাপ্লাই পাবেন, আপনাদেরকে দিবে, অথবা পরীক্ষার প্রশ্নপত্রে দিয়ে দিবে। নিজেরাও পকেটে রাখতে পারেন, যদি পরীক্ষা হলে যদি সাপ্লাই নাও দেয়, স্যার কাছ থেকে পারমিশন নিয়ে বলবেন স্যার আমার কাছে আছে, আমি ইউজ করবো, এটা কেউ মানা করবে না। আর পরেরটা হচ্ছে কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, পরেরটা হচ্ছে কিউমুলেটিভ। কিউমুলেটিভ মানে প্রত্যেক বছর যোগ করে আছে। যেমন মনে করেন 5%, 1 টাকা 5% হারে প্রথম বছরে ভ্যালু হচ্ছে 9.952, দ্বিতীয় বছরে ওই 0.952 প্লাস 0.907, তাহলে দেওয়া হবে কত হবে? 1.8 কত হবে না, এই দেখেন 1.859 হবে। তৃতীয় বছরে ওই 1 2 3 বছরে এটা যোগ করে দেওয়া হবে কিউমুলেটিভ ফিগার। তৃতীয় বছরে 5% কিউমুলেটিভ ফিগার 2.72%। এইভাবে করে 20 বছর পর্যন্ত 20% রেট পর্যন্ত পুরো চার্ট দেওয়া আছে। তার মানে এটা হচ্ছে এটাকে বলা হয় কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু। এই চার্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভাইটালি ইম্পর্টেন্ট আমাদের প্রজেক্টটা মানে প্রেজেন্ট করার জন্য। সো এটাকে মাথায় রাখতে হবে, এবং এটা সবসময় গবেষণা এটার উপরে করতে হবে আমাদেরকে। সো আমি দেখালাম, তারপর আপনাদেরকে লেটস গো টু, ওহো ওটা চলে গেছে আবার। সো এই যে প্রেজেন্ট ভ্যালুর কথা বললাম, ওখান থেকে বলছে লুক অ্যারাউন্ড। তাহলে 1 নম্বর আইআর আমি কিভাবে করতেছি এখানে? ফাইন্ড দ্য কিউমুলেটিভ ডিসকাউন্ট ফ্যাক্টর, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ভাগ অ্যানুয়াল ইনফ্লো। তারপর নাম্বার 2 হচ্ছে ফাইন্ড দ্য লাইফ অফ দ্য প্রজেক্ট নাম্বার। তারপরে লুক অ্যালং দ্য এন ইয়ার রো, ওই কত বছর রোতে অফ দ্য কিউমুলেটিভ ডিসকাউন্ট ফ্যাক্টরটা বা অ্যানুইটি টেবিলে যেটা দেখলাম আমরা, সেটা কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরও বলতে পারেন। Until the closest value is found, the column in which this figure is found is the IRR.
কিভাবে করব হিসাবটা খুবই সহজ, ভেরি সিম্পল, জাস্ট একটু দেখলেই বুঝবেন আপনারা। ইলাস্ট্রেশন ক্যালকুলেটিং আইআরআর অফ এ প্রজেক্ট উইথ ইভেন ক্যাশ ফ্লোস। ইভেন মানে কি সমান, তাই না? ইভেন মানে সমান। ক্যালকুলেটিং আইআরআর অফ এ প্রজেক্ট উইথ ইভেন ক্যাশ ফ্লো, যখন ইভেন ক্যাশ ফ্লো হয়। ফাইন্ড দ্য, এখানে প্রশ্ন কি, ফাইন্ড দ্য আইআরআর অফ এ প্রজেক্ট উইথ অ্যান ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ $1.5 million and 3 years of inflows of $700,000 টাকা স্টার্টিং ইন 1 year। বলছে ইনফ্লো হচ্ছে গিয়ে $700,000, $700,000 স্টার্টিং ইন 1 year, প্রথম বছর থেকে শুরু হচ্ছে, 3 বছর পর্যন্ত আমরা পাবো। সো আমার প্রশ্ন দেখে বুঝতেছি যে এটা একটা অ্যানুইটি, মানে নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট $700,000 $700,000 আমরা পাবো, এবং আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 1.5 মিলিয়ন। তো এখন আমাদের কি বের করতে হচ্ছে, যে আইআরআর বের করতে হচ্ছে। নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করবো আমরা এখানে। ক্যাশ ফ্লো হচ্ছে আপনার এই টাইম জিরোতে ইনভেস্টমেন্ট, এই যে -$1,500, এই যে $1,500 1.5 মিলিয়ন। আর তারপরে হচ্ছে কি আপনার ডিসকাউন্ট ফ্যাক্টর হচ্ছে এখানে 1%, তাহলে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে গিয়ে $1 0 বছরে ডিসকাউন্ট ফ্যাক্টর 1 টাকাই, 1%ই। সো এটার হচ্ছে গিয়ে আমার 1 পুরোটাই আছে, 1500 পুরোটাই আছে। এবার ইনফ্লো 1 থেকে 3 বছর পর্যন্ত ইনফ্লো 700 করে কত হইতে পারে, সেটা আমরা এখানে দেখবো, এবং এটার মূল্য প্রেজেন্ট ভ্যালু কত হবে এবং নেট প্রেজেন্ট ভ্যালু কত হবে। তো এখানে কিভাবে করবো, নিয়মটা হচ্ছে দ্য এইম ইজ টু ফাইন্ড দ্য ডিসকাউন্ট রেট সি and that produces the net present value of nil. Therefore, the present value inflows A must equal the present value of outflows. মানে এটা যদি আমরা বের করতে পারি, তাহলে প্রেজেন্ট ভ্যালু ইনফ্লো, প্রেজেন্ট ভ্যালু আউটফ্লোটা ইকুয়াল হবে। If the present value inflows A, present value of inflows A, present value of inflows মানে এটা A is to be $1.5 million, and the size of each inflow is $700,000. The DF factor B must be $1.5 million ভাগ $700,000, মানে 1500 ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে 1500 ভাগ 1500,000, মানে $1.5 million ভাগ $700,000 করলে আমরা ডিএফটা পেলাম। ডিএফটা কি, ডিসকাউন্ট ফ্যাক্টরটা পেলাম। ডিসকাউন্ট ফ্যাক্টর পেলাম 2.143। আপনারা ভাগ করে দেখেন সবাই ক্যালকুলেটর দিয়ে, 1500 ভাগ 700, 2.143 আসবে। তাহলে এই 2.143 যেটা আছে, সেটাকে আমরা ডিসকাউন্ট রেট ফর which this is the 3-year factor can be found by looking along the 3-year row of that cumulative discount factor shown in the annuity table. এখন annuity table যেটা একটু আগে দেখাচ্ছিলাম আপনাকে, সেখানে গিয়ে আমরা যদি 3 বছরের রোতে ডিসকাউন্ট ফ্যাক্টর 2.143 কত পার্সেন্টেজের কাছাকাছি যদি আমরা খুঁজে দেখি, তাহলে আমরা খুঁজে পাবো the figure 2.140 appears under 19% column, suggesting an IRR of 19% is the closest. Very simple. আমি আবার যাচ্ছি আপনাদের ওই ইয়েতে, অ্যানুইটি ফ্যাক্টরে, যেটা আপনাকে দেখাচ্ছিলাম। এটা আমার কথা চলে গেল। আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে, আমার স্ক্রিনটা? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্ট টেবিল। এটা তো পাবো না আমরা যেহেতু অ্যানুইটি হিসাব করছি, তাহলে অ্যানুইটি কিউমুলেটিভে চলে যাচ্ছি। তাহলে আমাদের 3 ইয়ার্স টেবিলে 3 ইয়ার্স টেবিলে এখানে নাই 2.14, 19% কলামে দেখেন। আমরা খুঁজতেছি কিন্তু 3 ইয়ার্সের মধ্যে 1%, 2%, 4%, 10% করে হিসাব করে খুঁজতে আমরা 3 ইয়ার্স টেবিলে গিয়ে, 3 ইয়ার্স পিরিয়ডে গিয়ে 19% গিয়ে লিখলাম যে
2.140, এটা হচ্ছে ক্লোজেস্ট টু 2.143। তো এটাই হচ্ছে আমাদের এভাবে খোঁজার নিয়ম। সো আমরা লেটস ব্যাক টু দ্য অরিজিনাল অঙ্ক। এক মিনিট স্যার, এই রেটে যদি আমরা ক্যাশ ফ্লো গুলোকে যদি আমরা করি, ডিসকাউন্ট করি, অর্থাৎ এনপিভি 0 হয়ে যাবে নাকি স্যার? হ্যাঁ, এটা ক্লোজেস্ট। মানে স্যার এই 19% যদি আমি এখন যদি এনপিভি গুলো মানে এনপিভি যদি করি, যে অ্যানুইটি যেটা আসছে বার্ষিক বৃত্তি যে টাকা 7 লক্ষ টাকা, এটা 3 ইয়ার্স যদি এই 19% দিয়ে মানে কস্ট অফ ক্যাপিটাল হিসেবে যদি ধরে, তাহলে এনপিভি কি স্যার 0 হয়ে যাবে নাকি স্যার? 0 হবে ওখানে। তার মানে আইআরআর হচ্ছে ওই পয়েন্টটাই, যে পয়েন্টে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট, কস্ট অফ ক্যাপিটাল ব্রেক ইভেন পয়েন্ট। হ্যাঁ, সো ওখানে আমরা হিসাব করলে আমাদের আর কোনো ক্ষতি নাই। সো আমি আবার আগের জায়গায় আসি। এই যে তাহলে এখানে আবার দেখেন, তাহলে আমরা খুঁজে আনবো। তাহলে কি বলতেছে এখানে, the figure of 2.140 appears under 19% column, suggesting an IRR of 19% is the closest. তার মানে IRR হচ্ছে কিনা আমাদের 19%, ক্লোজেস্ট বলতেছে, কিন্তু এটা কনফার্ম কিছু না কিন্তু। হ্যাঁ, দিস ইজ ক্লোজেস্ট, 19% ক্লোজেস্ট। তার মানে আমাদের IRR হচ্ছে ইন্টারেস্ট রেট কম। এবার দেখেন, ক্যালকুলেটিং দ্য IRR of a project where the cash flows are perpetuity। তো পারপিচুইটি ক্ষেত্রে আরো ইজি, এখানে আইডেন্টিটির মতো ঝামেলা নাই। এখানে যে IRR of a perpetuity হচ্ছে অ্যানুয়াল ইনফ্লো ভাগ, এটা অ্যানুয়াল ইনফ্লোটা অনির্দিষ্টকালের জন্য, ওটা হচ্ছে পারপিচুইটি। অ্যানুয়াল ইনফ্লোটা অনির্দিষ্টকালের জন্য, অ্যানুয়াল ইনফ্লো ডিভাইডেড বাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইনটু 100। তাহলে কি হচ্ছে এখানে, দ্য ফাইন্ড দ্য IRR of ইনভেস্টমেন্ট, দ্য কস্ট 20,000 টাকা and generates 1,600 টাকা না ডলার, $600 for an indefinitely long period, indefinitely long period যেটা বলছে, তাহলে এটা ইট ইজ পারপিচুইটি। তাহলে সেটা একদম সহজ হিসাব, যে অ্যানুয়াল ইনফ্লো ডিভাইডেড বাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইনটু 100। ইনডেফিনিটলি মানে কি বললেন স্যার? অনির্দিষ্টকালের জন্য, ইনডেফিনিটলি। জি, ইনডেফিনিটলি, অনির্দিষ্টকালের জন্য। অনির্দিষ্টকালের জন্য। হ্যাঁ, তাহলে 16 অ্যানুয়াল ইনফ্লো ডিভাইডেড বাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। স্যার একটা কোশ্চেন করব স্যার? হ্যাঁ স্যার, আমি ধরছি যে পিভি অফ জি স্যার, যে আগের কোশ্চেনটা 15 লক্ষ টাকা যেটা স্যার, এখানে যদি স্যার ধরে নেওয়া হচ্ছে যে এইটাই থাকবে আমার মানে ক্যাপিটালটা, কিন্তু স্যার অনেক সময় দেখা যাচ্ছে এই ইনভেস্টমেন্ট যেখানে করতেছি এই টাকাটা শেষে তো স্যার একটা নির্দিষ্ট ইয়ারের পরে যেহেতু স্ক্র্যাপ ভ্যালু থাকে, দেন তখন আমি স্যার কি করতে পারি? তখন এই স্ক্র্যাপ ভ্যালুটা যদি থাকে 3 ইয়ার্স পরে আফটার, স্ক্র্যাপ ভ্যালুর বিষয়টা একটু পরে পাবো আমরা, তখন আপনি জিনিসটা ক্লিয়ার করে দিতে পারবেন। ভালো প্রশ্ন করছেন। হ্যাঁ, একটু ওয়েট করেন, আমরা এটা পাবো, স্ক্র্যাপ ভ্যালুটা কিভাবে আমরা ডিল করবো। ঠিক আছে, তাহলে আইআরআর ক্ষেত্রে আমরা যেটা শিখলাম, আইআরআর ক্ষেত্রে আমাদের সিদ্ধান্তটা কি, ডিসিশন ক্রাইটেরিয়াটা কি? ইফ দ্য আইআরআর ইজ গ্রেটার দেন দ্য কস্ট অফ ক্যাপিটাল, দ্য প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড। ঠিক না? আমার কস্ট অফ ক্যাপিটাল মানে আমি কস্ট অফ ক্যাপিটাল নেট প্রেজেন্ট ভ্যালু বের করতেছি, তাহলে আইআরআর যদি আমার বেশি থাকে, তাহলে বুঝছি যে আমার কস্ট অফ ক্যাপিটালটা আমার জন্য রিলায়েবল, আমার জন্য অ্যাকসেপ্টেবল, আমার জন্য মানে টলারেবল লিমিটের মধ্যে আছে। সেজন্যই আইআরআর যদি বেশি থাকে তাহলে আমার জন্য ভালো, প্রজেক্ট আপনার জন্য ভালো। এটা হচ্ছে ডিসিশন ক্রাইটেরিয়া। তো advantage of IRR, advantage such as does consider the time value of money as a percentage return. It is easily understood by non-financial managers, considers cash flows, it considers the whole life of the project, it can be calculated without reference to the cost of capital, but the cost of capital is necessary in applying the decision criteria. A company selecting projects where the IRR exceeds the cost of capital will normally increase shareholders' wealth. যদি এনপিভি রিটার্নের বিষয়টা যদি আমরা বেশি থাকে, আইআরআরটা যদি বেশি পাই, তাহলে বুঝবো যে আমাদের খরচটা বাদ দিয়ে আমরা লাভ করতে পারতেছি। সুতরাং এটা কি হবে, কস্ট অফ ক্যাপিটাল উইল আইআরআর এক্সিস দ্য কস্ট অফ ক্যাপিটাল উইল নর্মালি ইনক্রিজ শেয়ারহোল্ডার্স ওয়েলথ। এটা হচ্ছে এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। এবং ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে it is not a measure of absolute profitability. Interpolation only provides an estimate of the true IRR, only provides an estimate, not confirm. Interpolation মানে কি, ওই যে আমরা
লোয়ার রেট এবং হাই রেটকে ইন্টারপোলেট করে তাই একটা বের করি, সেটা ইন্টারপোলেশন। ইন্টারপোলেশন নরমালি কি করে, প্রোভাইডস অ্যান এস্টিমেট অফ দ্য IRR. তারপর আরেকটা ডিসিশন হচ্ছে fairly complicated to calculate, although spreadsheets now have built-in programs. The IRR of projects may conflict with the net present value. If this occurs, the net present value must take precedence. এই যে কথাটা ইম্পর্টেন্ট, নেট প্রেজেন্ট ভ্যালুটার যে প্রেসিডেন্স মাস্ট টেক প্রেসিডেন্স বলতেছে, সেটা আমরা একটু পরে আরো বুঝতে পারবো, জানতে পারবো। তো অ্যাডভান্টেজ ডিসকাশনের মধ্যে আরো ডিটেইলস এখানে লিখছে, এগুলো আপনারা অবশ্যই পড়বেন, সো দ্যাট এগুলো অনেক ভালো ভালো তথ্য এখানে আছে, এগুলো পড়ে নেবেন। এটা একটা ডায়াগ্রাফিক্যালি এনপিভি এবং IRR এর কথা, IRR যে 2 IRR যে ডায়াগ্রাম দিছে, এটাও দেখে দিয়েন, আপনার অসুবিধা নেই। এবার আসেন নেট প্রেজেন্ট ভ্যালু ভার্সেস IRR। Net present value versus IRR. Both net present value and IRR are investment appraisal techniques which discount cash flows. আমরা দেখছি যে নেট প্রেজেন্ট ভ্যালু তো এবং IRR ক্ষেত্রে উভয় ক্ষেত্রে কিন্তু ক্যাশ ফ্লো গুলো আমরা ডিসকাউন্ট করি and are superior to the basic techniques discussed in the previous session. আমরা আগের সেশনগুলোতে যেগুলো আলোচনা করছিলাম তার চেয়ে এগুলো সুপিরিয়র, যেহেতু ডিসকাউন্টিং ফ্যাক্টর করি আমরা, discounting করে ফেলি ওটাকে। However, only net present value can be used to distinguish between two mutually exclusive projects, as the diagram in the next page demonstrates. সাধারণত এই জন্য কিন্তু নেট প্রেজেন্ট ভ্যালুটাই কিন্তু সুপিরিয়র, এটা খেয়াল রাখবেন। যে কোনো ডিসিশন মেকিংয়ের মধ্যে আপনার অন্যান্য টেকনিকে যাই রেজাল্ট আসছে কেন, যেই প্রজেক্টের নেট প্রেজেন্ট ভ্যালু বেশি সেই প্রজেক্টে আপনারা ডিসিশনটা দিবেন। এটাই কারণ ওটাতে শেয়ার হোল্ডার্স ওয়েলথ বেশি বাড়ে। নেট প্রেজেন্ট ভ্যালু মানে কি, আমার খরচ থেকে আয়টা বেশি হচ্ছে কিনা সেটার বর্তমান মূল্য তো বের করি, তাই না? সো ওইটাই হচ্ছে কি শেয়ার হোল্ডার্স ওয়েলথের আসলে কম বেশি কি হচ্ছে না হচ্ছে বোঝার উপায়। অন্যান্য ক্ষেত্রে আরো কনফ্লিক্টিং রেজাল্ট আসতে পারে, যেমন IRR ক্ষেত্রে আসতে পারে, ARR করলে ওখানে আসতে পারে, পেব্যাক পিরিয়ড করবো আমরা ওখানে আসতে পারে, কিন্তু নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে সেরা জিনিস। সুতরাং কোন সিদ্ধান্ত ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যদি কয়েক রকম টেকনিক্সের কথা বলা থাকে, সব টেকনিক্স গুলো আপনারা হিসাব করে দেখাবেন ঠিকই, কিন্তু ডিসিশনটা দিবেন নেট প্রেজেন্ট ভ্যালু যদি যেটা হাইয়েস্ট সেটাকে আপনারা বলবেন যে দিস প্রজেক্ট শুড বি টেকেন, শুড বি কনসিডার। কথাটা ক্লিয়ার করতে পারছি? জি স্যার। এনপিভি হায়ার যদি হয় তাহলে সেই প্রজেক্টে সেটাকে আপনারা বেশি গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত করব। দিবেন। হ্যাঁ, কারণ এই প্রজেক্ট অ্যাপ্রেজাল ডিসিশনের মধ্যে এখানে কিন্তু সিদ্ধান্ত চাইবে যে আপনার কোন প্রজেক্টটা ভালো, হ্যাঁ, বা কোন সিদ্ধান্তে যাবেন আপনারা। তো আপনারা এইসবগুলো করে, যেটাতে আপনার যদি নেট প্রেজেন্ট ভ্যালু কথা বলা থাকে, সাধারণত বলা থাকবে নেট প্রেজেন্ট ভ্যালু যেটার বেশি পাবেন সেটাই আপনার কনসিডারেশনের মধ্যে আনবেন। এই হচ্ছে মোদ্দা কথা। Explanation of the principle of net present value and IRR. Explanation of the principle. কি বলতেছে, net present value and IRR may sometimes give conflicting advice and recommend different projects. এই যে প্রজেক্ট এখানে দুটো বলছে, বলেন। আমি একটু ব্যাকে যাই স্যার, যেখানে আমার ওই যে IRR 19% এসেছিল আর কি স্যার, ওই কোশ্চেনটা আর কি, সেখানে মানে জিনিসটা কি এমন স্যার যে আমার যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, জি, সেটা ইনভেস্ট করার পরে আমাদের যে ক্যাশ ফ্লোটা আসতেছে, জি, ইনফ্লোটা, হ্যাঁ ক্যাশ ইনফ্লোটা আর কি, জি, সেটা হচ্ছে এই 19% রেটে আসবে, এরকম নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালুতে, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরে আপনি যখন ডিসকাউন্টিং করে আনবেন, ইনফ্লোট যেটা আছে, হ্যাঁ, সেটা আউটফ্লো থেকে হিসেবে কত পার্সেন্ট রেটটা কত আসতেছে, সেটা যদি বেশি হয় তাহলে আপনার কস্ট অফ ক্যাপিটাল যেটা ছিল ব্যাংকের যে লোনের ইন্টারেস্ট বা যাই বলুন না কেন, কস্ট অফ ক্যাপিটাল যেটা আছে সেটা থেকে বেশি হলে আমি অবশ্যই নিব আর কি, বেশি অবশ্যই নেবেন। এই হচ্ছে সিদ্ধান্তের বিষয় স্যার। সেখানে আমি যখন এই 19% রেটটা বের করছি, ইনফ্লোটাকে কি ক্যাশ ইনফ্লোটাকে কি আমি ডিসকাউন্ট করে এরপরে বের করছি, নাকি ইনফ্লো যেটা হচ্ছে? অবশ্যই নেট প্রেজেন্ট ভ্যালু তো আমি ক্যাশ আউটফ্লো ক্যাশ ইনফ্লো দুইটারই নেট প্রেজেন্ট ভ্যালু বের করেই আমি হিসাবটা করতেছি। আচ্ছা আচ্ছা, নেট প্রেজেন্ট ভ্যালু বের করে এরপরে হচ্ছে আমি রেট বের করছি যে আমার এটা কত পার্সেন্ট রেটে ব্যাক আসতেছে। রাইট রাইট, জি জি, ঠিক আছে স্যার। সেটাই তো আমরা আজকে আলোচনা করলাম, সেটাই আলোচনা করলাম। ঠিক আছে স্যার। এবার দেখেন আমরা দুটো এখানে একটা জাস্ট কম্পারিজন দিছে, নেট প্রেজেন্ট ভ্যালু এবং IRR এর একটা কম্পারিজন এখানে একটা দেখাচ্ছে যে প্রজেক্ট A প্রজেক্ট B ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ভিতরেই $10 মিলিয়ন করে গেছে, আর ইয়ার 1 এ হচ্ছে কি এর হচ্ছে কি কারণ আর্নিং নাই, ইনফ্লো নাই, বি এর আছে 10, ইয়ার 2 তে এর 25, এর 12। তো নেট প্রেজেন্ট ভ্যালু এর হচ্ছে কি 10.7,
আর বি এর হচ্ছে 9 10% রেটে, হ্যাঁ, এবং আইআরআর দেখছেন এখানে 58.1, এটা 70.8%, বুঝছেন? তার মানে কি এটা নেট প্রেজেন্ট ভ্যালু দেখাচ্ছে যে 10.7 মিলিয়ন ডলার, এটা $9 মিলিয়ন। এটার আবার আইআরআর কিন্তু বি এর বেশি, এ এর কম। তাহলে আপনারা এখন সিদ্ধান্ত দেন কোনটা নেবেন। এ নিব স্যার। এ নিব। আমরা এ নিব, কারণ কি এটা 10.7 মিলিয়ন ডলারটা আমাদেরকে আমাদের শেয়ার হোল্ডারের ওয়েলথটাকে বেশি বাড়াবে, সেজন্য আইআরআর এখানে বেশি। বিতে তো মনে হচ্ছে লস আসবে নাকি স্যার? না, বিতে লস নেই, বিতেও লাভ আছে। বিতেও আমার নেট প্রেজেন্ট ভ্যালু $9 মিলিয়ন, এতে $10.7 মিলিয়ন। কিন্তু আইআরআরও ইনিশিয়াল 10 ছিল যে স্যার, ইনভেস্টমেন্ট তো 10 ছিল, কিন্তু এখানে তো দোনোটাতে 10, এটা ইকুয়াল ইনভেস্টমেন্ট রাখতে, বিতেও 10, এটাও 10, এটাও 10, হ্যাঁ। এটা 10 কি 10টা হচ্ছে কি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, মানে কি এটা খরচ করছি আমরা, খরচ, হ্যাঁ সেটাই ইনভেস্টমেন্ট করছি। আমি বলছি স্যার, বিতে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 10 ছিল, এনপিভি 9 হয়ে গেছে, তার মানে তো আলটিমেটলি লস আসবে না স্যার? যদি আমি লস কেন আসবে? ডিসকাউন্ট নেট করে প্রেজেন্ট ভ্যালু মানে কি? নেট প্রেজেন্ট ভ্যালু, নেট প্রেজেন্ট ভ্যালু, নেট কথাটা কিন্তু আসছে এখানে। নেট মানে কি? হোয়াট ইজ মিনিং অফ নেট? ও আচ্ছা আচ্ছা, সরি স্যার, এখানে তো ডিফারেন্সটা বের করছে, হ্যাঁ ঠিক আছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ নেট? আপনি বলেন আমাকে। নেট মানে হচ্ছে ডিফারেন্সটা আর কি স্যার, ইনফ্লো এবং আউটফ্লো ডিফারেন্স। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি ভেবেছিলাম এটা ডিসকাউন্টেড ভ্যালুটা স্যার। না, এটা নেট প্রেজেন্ট ভ্যালু, নেটটা, নেট হ্যাঁ প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে ঠিক আছে। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু আমার ইনফ্লো আউটফ্লো সব কিছু মাইনাস টাইনাস করে এটা আসছে, এটা আসছে, হ্যাঁ সেটা সেটাই। কিন্তু দেখা যাচ্ছে যে বি তে আর বেশি 70%, হ্যাঁ, তা কিন্তু এটা 58%। তারপর আমরা সিদ্ধান্ত নেব কিন্তু এর ক্ষেত্রে। এই ডায়াগ্রামে এটা ডায়াগ্রাম করে দেখাচ্ছে, এটা আলোচনা করলাম না, একই কথাই বলবে। সামনে চলে যাই, এখানে দেখেন once this cost is met, the remaining project surplus net present value can be returned to the shareholders. It is therefore the net present value information which will be of more concern to investors or shareholders. বুঝছেন? The IRR is not an actual cost of capital. বলতেছে কি? এটা আমি একটু আগে বলছিলাম যে IRR is not the actual cost of capital. It instead tells us the cost of capital at which the project will break even. No profit, no survival. ওই কষ্টের মধ্যে। তার মানে the cost of capital might never arise. এটা হয়তো কখনো আসবেও না। এই হচ্ছে বিষয়। এবার আসেন আমরা আরেকটা টেকনিকে চলে যাই। IRR সম্বন্ধে আমরা মোটামুটি ধরে ফেলছি। এবার আসলে একটা হচ্ছে পে ব্যাক পিরিয়ড। পে ব্যাক পিরিয়ড কথাটাই বোঝা যাচ্ছে, পে ব্যাক পিরিয়ড, কত পিরিয়ডের মধ্যে পে ব্যাক করতে পারবো। একদম ভেরি ইজি, সিম্পল। দেখেন, পে ব্যাক পিরিয়ড ইজ দ্য টাইম a project will take to pay back the money spent on it. যে খরচটা করছি সেটা কত দিনের মধ্যে ফেরত পাবো। It is based on expected cash flows and provides the measure of liquidity and risk. The quicker that an investor can recover the initial investment, the quicker they can reinvest it elsewhere, and the lower the risk of this particular investment. আপনি যদি টাকাটা যদি একটা ইনভেস্টমেন্ট করছেন কোথাও, যদি আপনি যত দ্রুত টাকাটা যদি রিকভার করতে পারেন, ওই টাকাটা আপনি অন্য জায়গায় ইনভেস্ট করে আরো ইনকাম করতে পারবেন। সেই জন্যই আপনার তখন রিস্ক কম থাকবে, লিকুইডিটি চলে আসলো আপনার কাছে। এই জন্য বলতেছে যে আপনার the quicker that an investor can recover the initial investment, the quicker they can reinvest it elsewhere. তাই না? সো আপনার টাকাটা তাড়াতাড়ি আনতে হবে, সেটা যে এইটা ক্যালকুলেশন করার জন্য হচ্ছে পে ব্যাক পিরিয়ড। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে বের করবো, একটু পরে ফর্মুলাতে দেখবেন যে আপনার যেটা চিন্তা করছেন সেটা এখন পেয়ে যাবেন। তো এখানে it elsewhere the lower risk of the particular investment. This is the time which elapses until the invested capital is recovered. It considers cash flows only. Unlike DCF techniques, discounted cash flow techniques, it is assumed that the cash flows occur evenly during the year. ধরা যায় যে evenly during the year এটা ক্যাশ ফ্লোটা হয়। এই অ্যাজাম্পশনের কারণ হচ্ছে কি, অ্যাজাম্পশন দেখলে তো আমরা তো ভবিষ্যতের কথাটা এজিউমই করতে পারি, আমরা তো কনফার্ম কিছু বলতে পারি না। যেহেতু আমরা প্রজেক্ট অ্যাপ্রেজাল করবো, সেজন্য আমরা সব কিছু এজিউম করে এই আমাদের প্রজেক্ট অ্যাপ্রেজাল করতে হবে। যার ফলে এটা আনলাইক যে ডিসিএফ এর মতো ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো টেকনিক যেগুলো আমরা শিখছি একটু আগে, আইআরআর এনপিভি, ওটার মতো ইট assumes that
the cash flow occurs evenly through during the year. Yeah. আর ডিসিশন ক্রাইটেরিয়া পেব্যাক পিরিয়ড যখন বের করব তখন আমরা ডিসিশনটা কিভাবে দিব? ক্রাইটেরিয়া হলো কি? ক্রাইটেরিয়া হচ্ছে কি কম্পেয়ার দ্য পেব্যাক পিরিয়ড টু দ্য কোম্পানিজ ম্যাক্সিমাম রিটার্ন টাইম allowed, and if the payback is quicker, the project should be accepted. আর আরেকটা হচ্ছে faced with a choice between mutually exclusive projects, choose the project with the quickest payback, provided it meets the company's target payback period. Mutually exclusive project যদি হয় তাহলে যেটা payback period আগে সেটাই আমরা নিব। ক্যালকুলেশনটা ভেরি সোজা, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই অ্যানুয়াল ক্যাশ ফ্লো। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যা করব ওইটাকে অ্যানুয়াল ক্যাশ ফ্লো যা পাবো, যেমন আগের অঙ্ক 1500 করেছিলাম ভাগ 700 করে দিলে আমাদের চলে আসতেছে। পেব্যাক পিরিয়ড মে নট বি ফর অ্যান এক্সাক্ট নাম্বার অফ ইয়ার্স। এটা এক্সাক্ট নাম্বার অফ ইয়ার্স দিন হয়তো ওটা ভাঙা চলে আসতে পারে, আসতেই পারে, দশমিক আসতে পারে, ডেসিমেলে চলে আসতে পারে। টু ক্যালকুলেট দ্য পেব্যাক ইন ইয়ার্স অ্যান্ড মান্থ, you should multiply the decimal fraction of a year by 12. Decimal কে 12 মাস দিয়ে গুণ করলে আপনি মাস পেয়ে যাচ্ছেন to the number of months. একটা এক্সাম্পল করি, এটা আপনারাই করেন। An expenditure of $2 million is expected to generate net cash inflow of $500,000 each year for the next 7 years. Calculate the payback period. পারবেন? স্যার 4 ইয়ার্স। 4 years, right? কিভাবে করছেন সবাইকে বলেন একটু। স্যার 2 মিলিয়ন কে স্যার 5 লাখ টাকাতে ভাগ দিলে হয়ে যাচ্ছে স্যার। হয়ে যাচ্ছে, 2 মিলিয়নকে 5 লাখ দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে। তবু আমি একটু অঙ্কটা দেখাই আপনাদেরকে, এখানে করা আছে 52 পেজে। আমি যাচ্ছি আপনাদেরকে, এই দেখেন ক্যালকুলেশন অফ কনস্ট্যান্ট অ্যানুয়াল ফ্লোস। পেব্যাক পিরিয়ড সমান $2 million ভাগ $500,000, পেব্যাক পিরিয়ড সমান 4 years. ক্লিয়ার? So easy. স্যার ক্যাশ ইনফ্লো, অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো, এটা কি স্যার একটু সংক্ষেপে আবার বলবেন স্যার? এটা কি, এটা তো আমরা ইনফ্লো বলতে স্যার শুধু সেলসকেই বুঝি। না, সেলস না, আপনার এখানে সেলস থেকে প্রফিট টফিট করে যা আসবে খরচ পণা দিয়া, হ্যাঁ, ইনফ্লো, হ্যাঁ সেটাই ইনফ্লো। স্যার ইনফ্লোকে আবার আউটফ্লোর সাথে মাইনাস করে যেটা নেট থাকবে। জি জি জি, এবং ওখানে রিলেভেন্ট গুলো ধরবো, রিলেভেন্ট সম্বন্ধে, রিলেভেন্ট ফ্লো, ক্যাশ ফ্লো সম্বন্ধে আমরা কিন্তু আরো ভবিষ্যতে নেক্সট চ্যাপ্টারে আমাদের আলোচনা আছে। আপাতত আমরা টেকনিক গুলো শিখে নিই, তারপর আমরা কি কনসিডার করবো, আমরা হিসাব করার সময় কি ধরবো কি ধরবো না, হ্যাঁ কিভাবে ধরবো, তারপর ট্যাক্সেশন এফেক্ট কি, ইনফ্লেশন এফেক্ট কি, সেগুলো আমরা কিন্তু পরবর্তী চ্যাপ্টারে কিন্তু পাবো। সো লেটস ওয়েট এবং লেটস সি দ্য টেকনিক্স ফার্স্ট। আমরা আগে টেকনিক্স গুলোকে মাথা মধ্যে নিয়ে আসি আপনাদের। স্যার এখানে যে ক্যাশ ইনফ্লোর কথা বলছে 5 লাখ, স্যার এটা তো নেট হবে না স্যার? নেট ক্যাশ ইনফ্লো না? হ্যাঁ, এটা এখানে নেট ক্যাশ ইনফ্লো বলছে। আর আমি ইনভেস্ট করবো হচ্ছে 2 মিলিয়ন, আর ইনফ্লো পাবো হচ্ছে 5 লাখ। নেট ক্যাশ ইনফ্লো প্রত্যেক বছর নেট ক্যাশ ইনফ্লো 5 লাখ পাচ্ছি, তাহলে 2 মিলিয়নকে আমি 5 লাখ দিয়ে প্রত্যেক বছর পাইলে সোজা কথা, 2 মিলিয়ন দিব 5 লাখ দিয়ে ভাগ করলে কত বছরে পেব্যাক পাচ্ছি, তাহলে 5 বছরে 4 বছরে পাচ্ছি। 20 লাখকে আপনার যে 5 লাখ দিয়ে ভাগ করলে 4 বছর, এটাই পেব্যাক পিরিয়ড। ঠিক আছে? এটা যদি আমাদের এখানে ইভেন, যদি ক্যাশ ফ্লোটা যদি ইভেন হয় আর ক্যাশ ফ্লো যদি আনইভেন হয় তাহলে কি করব? হাউএভার আনইভেন মানে বুঝছেন তো না, প্রত্যেক বছর 5 লাখ না, উঁচু নিচু আছে, কোন বছর 5 লাখ, কোন বছর 4 লাখ, কোন 2 লাখ, এরকম আর কি, আনইভেন। However, if cash inflows are uneven, a more likely state of affairs, the payback has to be calculated by working out the cumulative cash flow over the life of a project. তখন cumulative cash flow কথা সেটা হিসাব করে আপনারা বের করবেন। একটা এক্সাম্পল কন্টিনিউ টু 6 এক্সাম্পল 6টা দিছে। এক্সাম্পল 6টা কত পৃষ্ঠা ছিল? আমরা একটা এক্সাম্পল 6টাকে চোখ বুলাই নি। 476 পৃষ্ঠা, 476।
এই যে এক্সাম্পল 6 টা দেখেন, এক্সাম্পল 6 এর উপরে আমরা আনইভেন ক্যাশ ফ্লো দেখেন। এখানে ইনিশিয়াল প্রজেক্ট মাইকি লিমিটেড ইজ কনসিডারিং টু মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট উইথ দ্য ফলোইং ডিটেলস। দুইটা প্রজেক্টের কথা বলছে, প্রজেক্ট এ, প্রজেক্ট বি। প্রজেক্ট এতে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 4,50,000, স্ক্র্যাপ ভ্যালু এট দ্য এন্ড অফ 5 ইয়ার 20,000, ইয়ার 1 2 3 4 5, অ্যানুয়াল ক্যাশ ফ্লো এই যে আনইভেন 200 150 100 100 100। আবার প্রজেক্ট বি তে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1 লাখ, স্ক্র্যাপ ভ্যালু এট দ্য এন্ড অফ 5 ইয়ার 10,000, ইয়ার 1 2 3 4 5, annual cash flows 50 40 30 20 20. Assume that initial investment is at start of the project and annual cash flows are at the end of the year. Example assumption মধ্যে আছে। এটা করতে গেলে স্যার স্ক্র্যাপ ভ্যালুটাকে বাদ দিয়ে ইনভেস্ট দেখাবো। রাইট স্ক্র্যাপ ভ্যালু বাদ দিতে হবে। আসেন আমরা অঙ্কতে চলে যাই, অঙ্কতে দেখলেই বুঝবো আমরা। সো এখানে অঙ্ক হচ্ছে কি আপনার কত পৃষ্ঠাতে, 50 পৃষ্ঠাতে পাবো। আমি একটা ফর্মুলা বের করছি হুট করে কিভাবে যাওয়া যায়। এই যে পেয়ে গেলাম, হুট করে এসে গেলাম না তো। জি স্যার। হ্যাঁ, এটা একটা আমি বহুত চিন্তা করে বের করছি কিভাবে আসা যায়, কারণ ওই যে খুঁজতে এটা তো স্যার উপরে ওই যে নাম্বার দিলে, পেজ নাম্বার দিলে সার্চ দিলে আসে না, আসবে না। কিন্তু এখানে ওই যে আমার তো পিডিএফটা পার্টলি করা, তো আমাকে একটু যে প্লাস মাইনাস করে আবার নাম্বারটা বসাতে হচ্ছে আর কি। যেমন মনে করেন এখানে 50 দিচ্ছি, এখানে আমি 50 পৃষ্ঠা দিচ্ছি, কিন্তু 50 পৃষ্ঠা দিলে আসবে না। এখানে কিন্তু পৃষ্ঠাটা হচ্ছে 518 পৃষ্ঠাতে। হ্যাঁ, 518 পৃষ্ঠা আমার এখানে 50 পৃষ্ঠাটা হচ্ছে এখানে 518 পৃষ্ঠা। সেজন্য আমি 50টা বের করতে কত পৃষ্ঠা হবে এটা বের করলে এখানে আনলাম আর কি। এনিওয়েজ সেটা অন্য বিষয়। তাহলে দেখেন প্রজেক্ট অ্যাপ্রেজাল করছে কি হবে ওরা। ইয়ার 1 2 3 4 5 0 1 2 3 4 5 ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে দিছে। ডিসকাউন্ট ফ্যাক্টরটা কত থেকে বেশি বলেন তো? ওই চার্ট থেকে নিছেন স্যার, ওই চার্ট যেটা আছে সেখান থেকে আমি লিখে দিলাম। অটো তারপরে প্রজেক্ট বি দুইটা কলাম, দুইটি করে কলাম দিলাম। প্রজেক্টে ক্যাশ ফ্লো 450, ওই যেটা আমরা একটু আগে যেটা প্রশ্ন দেখছি 200 150 100 100 100 120। প্রেজেন্ট ভ্যালু বের করলাম 450 এর 0 ইয়ারে 450 আউটফ্লো, তাই না? এটা ঠিক আছে না? এটা বুঝতেছেন তো? জি স্যার। 450 এর প্রেজেন্ট ভ্যালু 450 থাকতেছে। ক্যাশ আউটফ্লো, এটা কিন্তু ক্যাশ, যেহেতু ক্যাশ আউটফ্লো সেহেতু ব্র্যাকেটে রাখছি, টাকাটা চলে যাচ্ছে। তারপরে ইয়ার 1 এ আমার ডিসকাউন্ট হচ্ছে 0.909, 200 টাকা ফ্লো। তাহলে 200 কে 0.909 দিয়ে গুণ করলাম, গুণ দিলে 181.8। হ্যাঁ, এটা আমরা অঙ্ক আগেও করছিলাম এই অঙ্কটা। জি স্যার। আবার এটা প্রত্যেক বছর করে প্রত্যেকটা ইনফ্লো হিসেবে ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করে আমরা প্রেজেন্ট ভ্যালুতে আনলাম ক্যাশ ফ্লোকে। সমস্ত ক্যাশ ফ্লো গুলোকে প্রেজেন্ট ভ্যালুতে আনলাম। এবার এই যে আপনার এই যে 181 123 75 68 74 সবগুলোকে যোগ করছি। যোগ করার পরে 450 থেকে বাদ করার পরে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু পাইছি। নেট প্রেজেন্ট ভ্যালু, আমি কিন্তু নেট প্রেজেন্ট ভ্যালু আলাদা করে বলছি, কারণ আছে, কারণ এই কথাটাই কনফিউজিং না হয় মতো। সমস্ত ইনফ্লোকে, ক্যাশ ইনফ্লোকে আমরা প্রেজেন্ট ভ্যালু আনছি এবং আউটফ্লো থেকে বাদ দিয়ে 73.62 নেট প্রেজেন্ট ভ্যালু প্রজেক্ট এতে পেলাম। প্রজেক্ট বিতে কত পেলাম? একইভাবে 33.31 পেলাম। এটা তো আমরা 6 এ এক্সাম্পল 6 এ করেছিলাম। এখন জি স্যার, আগে আমরা করেছি, আগে অঙ্কটাই এটা করেছি। ও হ্যাঁ, এটা আগে পড়া হয়েছিল স্যার, একটু রিভিউ হয়ে গেল আমাদের। এবার দেখেন ডিসকাউন্ট ফ্যাক্টর। আমরা 520 পৃষ্ঠা আছে স্যার, 520 পৃষ্ঠায়। দাঁড়ান 520 পৃষ্ঠা আমার মূল বইতে স্যার। এটা অঙ্ক চলে গেছিলাম, অন্য জায়গায় আগেরটা চলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, এই দেখেন তাহলে এক্সাম্পল 2 যেটা আমরা প্রশ্ন করছিলাম যে আমরা বের করব কি এখন, যে পেব্যাক পিরিয়ড আনইভেনের ক্ষেত্রে। তাহলে আনইভেনের ক্ষেত্রে 0 1 2 3 4 আমাদের 450 0 ইয়ারে গেছে ক্যাশ ফ্লো, ফার্স্ট ইয়ারে 0 ইয়ারে 450 আউটফ্লো গেল। এবার ইয়ার 1 এ 200 টাকা ইনকাম হলো, তাহলে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো থাকলো 250, বাকি থাকলো। ইয়ার 2 তে 150 পাইলাম, আরো 100 বাকি থাকলো। ইয়ার 3 তে 100 গেল, 0 হয়ে গেল 3 বছর পরে প্রজেক্ট। আর প্রজেক্ট বি তে 100 ছিল, 100 চলে গেছিল প্রথম 0 ইয়ারে। ইয়ার 1 এ 50 পাইছি ইনফ্লো, তাহলে আর 50 বাকি থাকলো। ইয়ার 2 তে ওরা একটু বিয়োগ করে দেখাচ্ছে, আরো 40 বাদ দিলাম, 10 থাকলো। ইয়ার 3 তে কি আমি 30 পাইলাম, তাহলে 20 সারপ্লাস হয়ে গেল। তাহলে পেব্যাক পিরিয়ড এখানেও 3 ইয়ার্স, এখানেও 3 ইয়ার্স। কিন্তু এই দুইটার মধ্যে কোনটা বেটার পেব্যাক পিরিয়ড দিচ্ছে বলেন তো?
প্রজেক্ট স্যার। বি মনে হচ্ছে স্যার প্রজেক্ট বি, প্রজেক্ট বি স্যার। কারণ তো আমি যদি ফ্র্যাকশনে আনি অবশ্যই প্রজেক্ট বিটাই আমার কিন্তু আসবে। এখানে দেখেন এটা আপাতত মনে রাখেন যে প্রজেক্ট বিটাই আমার এখানে প্রেফারেবল। The question states that cash flow only arise at end years. If they were to arise evenly throughout the year, then a more accurate payback period would be 2 years 4 months. আপনি যদি এটাকে যদি এটা বি এর ক্ষেত্রে বলতেছি, ইনফ্যাক্ট বি কথাটা লেখা হচ্ছিল এদের এখানে বি এর ক্ষেত্রে কিন্তু আপনি যদি করেন তাহলে আমি ক্যালকুলেশন করে দেখছি 4 মান্থস হয়। কিন্তু যেমন মনে করেন 20 ইয়ার্স 20 এখানে সারপ্লাস থাকে 20 সারপ্লাস থাকে, তাহলে 10টা করতে আমার 4 ভাগের 12 ভাগের 4 মাস লাগতেছে, 4 মাস লাগতেছে, 3 ভাগের 1 ভাগ। সো সেইভাবে হিসাব করলে আমি হিসাব করে দেখছি 4 ইয়ার্স 2 ইয়ার্স 4 মান্থসই হবে। সো এক্ষেত্রে প্রজেক্ট বিটাই আসলে ভালো। তাহলে আবার চলে যাই আগের জায়গায়, কত পৃষ্ঠা ছিলাম? 22 তে নাকি 489 89 ছিলাম না 88 ছিলাম, এখানে ছিলাম। সো এই হচ্ছে আনইভেন ক্যাশ ফ্লোতে আমরা কিভাবে করবো, পেব্যাক পিরিয়ড বের করবো সেটা হিসাব। তারপর ডিসকাউন্টেড পেব্যাক, এখন যদি আমি ডিসকাউন্টেড পেব্যাক করি সেখানেও একটা বলে দিচ্ছে, একটা অঙ্কটা কোনো এক্সাম্পল নাই, তারপর একটা আলোচনা করি। One of the major criticism of using the payback period is that it does not take into account the time value of money. বুঝছেন, এটা টাইম ভ্যালু অফ মানি কোনো কনসিডার করতেছে না, এটা একটা মেজর ক্রিটিসিজম। The discounted payback technique attempts to overcome this criticism. Our discounted payback technique আপনারা করতে পারেন by measuring the time required for the present values of the cash inflows from a project to equal the present values of the cash outflows. The techniques are identical. একই রকম টেকনিক হিসাবটা কিন্তু একই রকম, but the present value of the cash flow is used to calculate the cumulative cash flow and to determine the payback period. একই রকম টেকনিক করবেন, শুধুমাত্র ডিসকাউন্ট করে ফেললেই হয়ে গেল। Advantage of payback period key, simple to understand. Project with a long payback period tends to be riskier than one with a short payback period. Payback is a simple measure of risk. After advantage, uses cash flows, not subjective accounting profits. Accounting profit is corona. Subjective accounting profit is করতেছে না, শুধুমাত্র cash flow use করতেছে। Emphasizes the cash flows in the earlier years. Firms selecting projects on the basis of payback periods may avoid liquidity problems. Disadvantage, it is not measured to absolute profitability, ignores the time value of money. Note, a discounted payback period may be calculated to overcome this problem. Artocheka does not take into account cash flows beyond the payback period. So এগুলো হচ্ছে মোটামুটি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এগুলো একটু ডিটেইলস লিখছে, এগুলো আপনারা পড়বেন। এবার হচ্ছে কি পেব্যাক পিরিয়ড টেকনিক জানলাম, এবার আসলো আরেকটা টেকনিক যাচ্ছে আমরা, এটা হচ্ছে ARR, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। এবার অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, অ্যাকাউন্টিং প্রফিট দিয়ে আমরা কিভাবে ক্যালকুলেট করবো একটা হিসাব, সেটা দেখতে পাবো। এটাকে বলা হয় ARR, accounting rate of return. The ARR method calculates a percentage return provided by the accounting profits of the project. Accounting profit যেটা হবে আমাদের, সেটার উপর থেকে আমরা এরটা বের করবো। কিভাবে করবো, ফর্মুলাটা কি হবে? The most common formula is ARR সমান average annual profit divided by average value of investment. The average annual profit এবং average value of investment কিভাবে বের করবো? Important notes to formula. The average annual profit is after depreciation. Average annual profit is after depreciation. Net cash flow is normally equivalent to profit before depreciation. Our average annual profit সমান net cash flow less depreciation. Net cash flow যা থাকবে ওর থেকে depreciationটা বাদ দিয়ে দেবেন। একটু আগে দেব সাহেব বলছিলাম না, net cash flow থেকে depreciation বাদ দেওয়ার কথাটা, সেটা এখানে এসে গেছে। Average annual profit is equal to net cash flow less depreciation. The average value of the investment represents the average capital employed over the life of the project. এটা average value of investment বের করার সূত্রটা কি? Initial investment plus residual value ভাগ 2. Very simple, as ফর্মুলা মনে রাখবেন, হিসাবটাও কিভাবে করতে হবে। তাহলে ARR এর ক্ষেত্রে আমরা ডিসিশন ক্রাইটেরিয়া কিরকম হতে পারে? ARR যখন বের করব, ডিসিশন গুলো দেওয়ার সময় কি কি ক্রাইটেরিয়া মনে রাখতে হবে? একটা হচ্ছে
The ARR for a project may be compared with the company's target return, and if higher, the project should be accepted. যদি ARR এর কোম্পানি যে টার্গেটেড রেট অফ রিটার্ন থাকবে, কোম্পানির টার্গেট রেট অফ রিটার্ন যেটা রিটার্ন যেটা থাকবে সেটার থেকে যদি হায়ার হয় তাহলে সেই ARRটা আমাদের the project should be accepted. Are faced with a choice of mutually exclusive investments, the project with the highest ARR should be chosen, provided it meets the company's target return. যদি কোম্পানি যদি টার্গেট রিটার্ন যদি মিট করার পরে যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইনভেস্টমেন্ট হয় দুইটা প্রজেক্ট বি যেভাবে করছিলাম সেভাবে যদি হয় তাহলে আমরা যেটাতে আয়আরআর বেশি হবে সেটা নিব, প্রোভাইডেড দ্যাট কোম্পানির টার্গেট রিটার্ন থেকে সেটা বেশি হইতে হবে। যদি কোম্পানির টার্গেট রিটার্ন যদি কম হয় তাহলে আমরা তো একটাও নিব না, বিষয়টা সেটা। এবার এক্সাম্পল 6 কন্টিনিউ, ওই এক্সাম্পল 6টাই আমাদের মাথা ছিল, সেটা নিয়ে আমরা আরেকটু কন্টিনিউ করব। স্যার আমার একটা কথা ছিল। বলেন, নাম বলেন আগে স্যার আপনাদের। আমার নাম স্যার ফারনাজ আক্তার। স্যার এআর এর মধ্যে কনসেপ্টটা বুঝলাম, তো আমি একটু পড়াশোনা করেছিলাম, তো টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং এইটার মধ্যে স্ক্র্যাপ ভ্যালু প্লাস না করে স্ক্র্যাপ ভ্যালু বাদ দিয়ে যে অ্যামাউন্ট আসছে ওইটা দিয়ে করা হয়েছে আনসারটা, যার কারণে মানে আমার কনসেপ্টের সাথে ওটা মিলতেছে না। এমনকি বইতে কি ভুল আছে কিনা? স্ক্র্যাপ ভ্যালু কি করছে? এখানে তো আমাদের যখন এভারেজ ইনভেস্টমেন্ট বের করব সেটা বের করব যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস স্ক্র্যাপ ভ্যালু ডিভাইডেড বাই 2, তো ওরা স্ক্র্যাপ ভ্যালু অ্যামাউন্টটা না দিয়ে স্ক্র্যাপ ভ্যালু বাদ দেওয়ার পরে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আছে ওই অ্যামাউন্টটা দিয়ে করছে। আচ্ছা আমি দেখি, আমাকে দেখতে হবে, দেখি আপনাকে বলবো, হঠাৎ করে বলছেন আপনি 526 পেজে আছে। আচ্ছা I will see that. তাহলে হচ্ছে যে আপনার যে আমরা আগে বিষয়গুলো শিখে নিই, তারপরে আমাদের সব আমরা সলভ করতে পারবো। প্রজেক্ট এ এন্ড প্রজেক্ট বি, ARR বের করতেছি আমরা। প্রজেক্ট এ তে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 450, স্ক্র্যাপ ভ্যালু ইন ইয়ার 5 $20,000, স্ক্র্যাপ ভ্যালু পঞ্চম ইয়ারে $20,000, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 4,50,000, আর ইয়ার 1 2 3 4 5 ক্যাশ ফ্লোস কি হবে সেটা বলে দিচ্ছে। প্রজেক্ট বিও তাই, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1 লাখ, ওই আগের অঙ্কটাই 50 30 আগে পুরোপুরি আগের অঙ্কটাই 6টাই। তো এখন হচ্ছে রিকোয়ার্ড দ্য ক্যালকুলেট দ্য ARR ফর ইচ প্রজেক্ট এন্ড ইন্ডিকেট হুইচ প্রজেক্ট শুড বি চুজেন। আচ্ছা এখন তাহলে এটা কত পৃষ্ঠা আছে দেখি। এই যে 521 পেজ। হ্যাঁ 521, কিন্তু আমি 53, আমি 53টা পেয়েছি। 521 এখানে থাকবে, ঠিক আছে, কিন্তু আমারটা 53 আছে। এনিওয়েজ, তো লেটস সি প্রজেক্ট এক্সাম্পল 6 দেখেন, প্রজেক্ট এ প্রজেক্ট বি, টোটাল প্রফিট বিফোর ডেপ্রিসিয়েশন 650 কি পেয়েছি বলেন তো আপনারা? অ্যানুয়াল ক্যাশ ফ্লো ছিল আমাদের প্রথম বছর 200, তারপর বছর 150, তারপর বছর 100, তারপর বছর 100, তারপর 100, 200 যোগ 150 যোগ 100 100 100, মোট কত হইলো? 650। হ্যাঁ, টোটাল প্রফিট বিফোর ডেপ্রিসিয়েশন লেস টোটাল ডেপ্রিসিয়েশন 430 যে টোটাল ডেপ্রিসিয়েশন কেন বলছি, কারণ আমাদের $20,000 আমরা স্ক্র্যাপ ভ্যালু দেখে আসছিলাম। তার মানে স্ক্র্যাপ ভ্যালুটা কিভাবে আসে? স্ক্র্যাপ ভ্যালুটা কিভাবে আসছে? আমার মেশিনের মনে করেন একটা মেশিন 4,50,000 দিয়ে 4,50,000 মেশিন কিনলাম এবং ডেপ্রিসিয়েশন আমার 5 বছর পিরিয়ড, তাহলে 5 বছর পরে 20,000 টাকা স্ক্র্যাপ ভ্যালু পাচ্ছে, তাহলে আমার ডেপ্রিসিয়েশন বের করার সময় কি করবো? স্ক্র্যাপ ভ্যালু বাদ দিয়ে করবো না? তো সেজন্যই আমার 4,50,000 টাকা কিনছিলাম, 20,000 টাকা স্ক্র্যাপ ভ্যালু বাদ দিলে 4,30,000 টাকা গোটাটাই আমাদের ডেপ্রিসিয়েশন হিসেবে ধরতে হচ্ছে। সো টোটাল ডেপ্রিসিয়েশনটা 4,30,000, তাহলে 650 বিয়োগ 430, আর টোটাল প্রফিট আফটার ডেপ্রিসিয়েশন হচ্ছে 220। 650 থেকে 420 বিয়োগ করলাম, ভাগ নাম্বার অফ ইয়ার্স 5 দিয়ে, 5 বছরের জন্য আনইন ফ্লো ছিল আমাদের, 5 বছর দিয়ে ভাগ করলাম, তাহলে এভারেজ অ্যানুয়াল প্রফিট পেয়ে গেলাম 220 কে 5 দিয়ে ভাগ করলে 44। তারপর এভারেজ ভ্যালু অফ ইনভেস্টমেন্ট 235, এভারেজ ভ্যালু অফ ইনভেস্টমেন্ট 235 কিভাবে করলাম? ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত ছিল আমাদের? 450 যোগ
রেসিডুয়াল ভ্যালু 20,000 ভাগ মোট তাহলে 470 হইলো ভাগ 2 অ্যাজ পার ফর্মুলা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস রেসিডুয়াল ভ্যালু ভাগ 2 450 যোগ 20 ভাগ 2 তাহলে 235 470 ভাগ 2 235 তাহলে এবার কি করব এবার এভারেজ রেট অফ রিটার্ন তাহলে কি আমাদের রেট অফ ফর্মুলা কি ছিল আমাদের পরবর্তী ফর্মুলা ইন এভারেজ অ্যানুয়াল প্রফিট ডিভাইডেড বাই এভারেজ ভ্যালু অফ ইনভেস্টমেন্ট তাহলে এভারেজ অ্যানুয়াল প্রফিট কত স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার না আগে এটা হিসাব করেন এভারেজ অ্যানুয়াল প্রফিট কত স্যার 8 এর 40 44 ভাগ ভাগ কত 235 স্যার তাহলে 0.187 তাহলে 18.87% ঠিক আছে ইনটু 100% করলে 18.72% আসছে জি স্যার 18.72 তাহলে প্রজেক্ট বিটা আপনারা দেখেন এবার রিভিউ করেন প্রজেক্ট বিতে কোনো সমস্যা আছে কিনা আমাদের প্রজেক্ট টোটাল প্রফিট ডেপ্রিসিয়েশন হচ্ছে 160 লেস ডেপ্রিসিয়েশন টোটাল ডেপ্রিসিয়েশন 90 মানে আমাদের রেসিডুয়াল ভ্যালু প্রজেক্ট বি এর ক্ষেত্রে কত ছিল 10,000 ছিল তো ইনিশিয়াল ছিল 1 লাখ তো 10,000 থেকে বাদ দিলে 90,000 হচ্ছে কি আমাদের টোটাল ডেপ্রিসিয়েশন তাহলে 1,60,000 থেকে 90,000 বাদ দিলাম 70,000 পাইলাম টোটাল ডেপ্রিসিয়েশন নাম্বার অফ ইয়ার্স দিয়ে ভাগ করলাম 14 পাইলাম এভারেজ অ্যানুয়াল প্রফিট আর এভারেজ ভ্যালু অফ ইনভেস্টমেন্ট তাহলে কত পাইলাম হ্যাঁ বলেন 14 ভাগ 1,10,000 কেমনে স্যার ওই ইনভেস্টমেন্টের কথা বলতেছি এভারেজ ইনভেস্টমেন্ট বের করবেন না স্যার 55 যেটা পাইছি তাহলে 14 ভাগ 55 14 ভাগ 55 1 লাখ 10,000 ভাগ 2 এভারেজ তো জি স্যার ভাগ 2 55,000 হলো তাহলে এবার আমাদের অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন কত হবে 14 ভাগ 14 ভাগ হচ্ছে 55 গুণ 100 কত পার্সেন্ট হয় 25.45 25.45 হচ্ছে স্যার 45 মানে ওই যে 0.5 আর কি জি স্যার 25.5 ফর্মুলাগুলো একটু মনে রাখবেন এগুলা খুব সিম্পল জিনিস এটাতে বেশি আলোচনা করার কিছু নাই জাস্ট ফর্মুলাগুলো মনে রেখে আপনারা গুলো প্র্যাকটিস করলে আপনাদের মনে থাকবে তাহলে এখন ডিসিশনগুলো দেখেন কিভাবে আসতেছে ওভারঅল সামারি ফর দ্য প্রজেক্টস এই যে আমরা এতদিন পর্যন্ত যে অঙ্কগুলো করলাম প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি এর ক্ষেত্রে কি করলাম নেট প্রেজেন্ট ভ্যালু পাইলাম 73,620 আইআরআর পাইলাম এতে 17.5% তারপরে পেব্যাক পিরিয়ড পাইছিলাম 3 ইয়ার্স ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড পাইছিলাম জাস্ট ওভার 4 ইয়ার্স ডিসকাউন্টেড আমরা হিসাবে এখানে আমরা করি অঙ্কটা বাট এরা লিখছে হয়তো বা এটা করে দেখাইছে আর কি কিন্তু আমরা তো ডিসকাউন্টের পেব্যাক পিরিয়ড অঙ্ক করিনি এখানে তারপরে এআরআর আমরা এখন পেলাম 18.7% বি এর ক্ষেত্রে নেট প্রেজেন্ট ভ্যালু 33,310 আইআরআর 24.8% পেব্যাক পিরিয়ড 2 ইয়ার্স 4 মান্থস ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড জাস্ট আন্ডার 3 ইয়ার্স এবং এআরআর 25.5%। এবার দেখেন কি বলতেছে ইট ক্যান বি সিন দ্যাট ডিফারেন্ট মেথডস রিকমেন্ড ডিফারেন্ট প্রজেক্টস এই যে এনপিভি বলেন আইআরআর বলেন পেব্যাক পিরিয়ড ডিসকাউন্ট সবগুলোতে আমরা বিভিন্ন মেথডে আমরা হিসাব করছি অ্যাপ্লাই করার চেষ্টা করছি তো বলতেছে ডিফারেন্ট মেথডস রিকমেন্ড ডিফারেন্ট প্রজেক্টস অল অফ দ্য মেথডস এক্সেপ্ট নেট প্রেজেন্ট ভ্যালু উড রিকমেন্ড প্রজেক্ট বি দেখেন সবগুলোতে কিন্তু এই যে নেট প্রেজেন্ট ভ্যালু এটা বেশি এটা কম আর অন্যান্য ক্ষেত্রে আইআরআর এটা 17.5 এটা বেশি আর বেশি 3 ইয়ার্স 2 ইয়ার্স 4 মান্থস জাস্ট ওভার 4 ইয়ার্স জাস্ট ওভার আন্ডার 3 ইয়ার্স 25% 5% 18% প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু রিকমেন্ড করতেছে প্রজেক্ট বি কে কিন্তু শুধুমাত্র এনপিভিটাই প্রজেক্ট এতে কিন্তু হাইয়েস্ট আছে সো কি বলতেছে সেটা all of the methods except net present value would recommend project B yet the net present value method should prevail and project A is the project which will provide the most wealth for shareholders and most closely achieve the organization's goals অর্গানাইজেশন গোল কি বেশি ইনকাম করা তাই না অর্গানাইজেশন একটা বড় সবচেয়ে বড় গোল তো হচ্ছে বেশি করে টাকা কামাই করা সো ওইটা হচ্ছে মোস্ট প্র্যাকটিক্যাল way of thinking to decide your appraisal methods to give your decisions yet the net present value method should prevail and project A is the project which will provide the most wealth for shareholders and most closely achieve the organization's goals
More on the conflict between net present value and IRR is covered later in this chapter. পরবর্তীতে আরো কিছু আমরা এটা নিয়ে আলোচনা করতে পারবো। So let's go back to the original জায়গায়। স্যার হ্যাঁ বলেন। স্যার আমি ডেপ্রিসিয়েশনটা ভালো বুঝি নাই স্যার। ওই যে 430 স্যার 4,30,000। ও 4,30,000। তার মানে এইটা কি স্যার? আমি প্রশ্নে যাচ্ছি। প্রশ্নে আছে হলো 4,50,000 ইনভেস্ট করছে আর 20,000 রেসিডুয়াল ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু। তার মানে স্যার ওই 4,50,000 থেকে 20,000 বাদ দিয়ে করা হয়েছে স্যার এটা? জি কেন করা হয়েছে সেটা বলেন। তার মানে হচ্ছে এই আমি যে ইনভেস্ট 4,50,000 করলাম তার ভিতর আমি পাবো হচ্ছে 20,000 টাকা রেসিডুয়াল ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু, বাকিটা আর পাবো না। এই জন্য ওইটা 5 বছরের জন্য ডেপ্রিসিয়েশন হিসেবে চার্জ করতে হবে। আপনি নলেজ লেভেলে ক্লাস করে আপনি অ্যাকাউন্টিং করছিলেন না? স্যার নলেজ লেভেল তো স্যার আমার ছিল না স্যার। কেন? স্যার ওই নলেজ লেভেল যারা অনার্স কমপ্লিট করে শুরু করে স্যার তাদের জন্য তো স্যার ওই নলেজ লেভেল থাকে না। এমনি আমরা স্যার বিবিএ এমবিএ তে এগুলো করছি স্যার। আপনি মানে অ্যাজাম্পশন পাইছেন? জি স্যার এক্সাম্পশন পাইছি। কিন্তু বিবিএ এমবিএ করেছেন আপনি ইয়েতে বিজনেসে? জি স্যার আমি বুঝছি স্যার। পরে ডেপ্রিসিয়েশন অঙ্ক করেন নাই ওখানে? জি স্যার করছি, আমি পরে বুঝছি স্যার। আপনার প্রশ্ন করার পরে বুঝছি স্যার। হ্যাঁ আমি না তবু রিভিউ করি, অসুবিধা নাই। প্রশ্ন করছেন, ফ্যান্টাস্টিক, আই লাইক দিস থিংস। হ্যাঁ আপনি যে ডেপ্রিসিয়েশন অঙ্ক করছিলেন ওখানের মধ্যে ডেপ্রিসিয়েশনের যে মনে করেন এই অঙ্কটা খেলতে বলি, এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মনে করেন একটা মেশিনই কিনলাম 4,50,000 টাকা দিয়ে। 5 বছর পর্যন্ত মেশিনটা আমি চালাবো, 5 বছর পরে মেশিনটাকে আমি বিক্রি করে দেবো। তাহলে 5 বছর পর্যন্ত মেশিনের জন্য আমি একটা ডেপ্রিসিয়েশন রেট মনে করেন ইকুয়াল অ্যামাউন্টে আমরা একটা ডিস্ট্রিবিউশন করবো। তাহলে ডেপ্রিসিয়েশনের হিসাব করার নিয়ম হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু যা থাকবে হচ্ছে ইয়ার দিয়ে ভাগ দিতে হবে, সেটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে পার বছর কত দেবে সেটা বের করবো। এটাই তো নিয়ম, তাই না? এক্সাক্ট স্যার। সেজন্যই আমরা এখানে 4,50,000 থেকে 20,000 বিয়োগ করছি, তাহলে 4,30,000 পেয়েছিলাম ওখানে। জি স্যার আমি বুঝছি স্যার পরে। ওকে তাহলে এই গেল মোটামুটি আমাদের এটা এআরআরটা জানলাম। এখানে অ্যাডভান্টেজ কি? সিম্পল টু আন্ডারস্ট্যান্ড, widely used and accepted, it considers the whole life of the project, and disadvantage হচ্ছে কি ignores the time value of money, ignores the time value of the money। দেখছেন এখানে আবার বলতেছে, আর বলছে it is not a measure of absolute profitability, does not consider cash flow, uses subjective accounting profits which include depreciation সহ ইনক্লুড করে এটা হিসাব করছে। অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ সম্বন্ধে আমরা বলছি, এগুলা আপনারা একটু পড়বেন। এবার ডিসকাউন্টেড অ্যানুইটিস, নেট প্রেজেন্ট ভ্যালু এবং আইআরআর উইথ ইকুয়াল ক্যাশ ফ্লোস। যদি ইকুয়াল ক্যাশ ফ্লো থাকে তাহলে অ্যানুইটিস ডিসকাউন্টিং করার সময় কি হবে? এই ফর্মুলা আমি একটু জাস্ট টাচ করে যাই। বেসিক জিনিসগুলো কিন্তু আমরা যা জানান জেনে ফেলছি। এবার আমরা কিছু মানে এডিশনাল কিছু জিনিসপত্র টুকটাক যেগুলো আমাদের অঙ্ক করার সময় লাগবে সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করব। তো আমাদের যা যা শেখার, আমরা নেট প্রেজেন্ট ভ্যালু, তারপরে আপনার আইআরআর, পেব্যাক পিরিয়ড, এআরআর, আমাদের এই প্রশ্নের একদম চ্যাপ্টার ডায়াগ্রামের মধ্যে আমাদের টেকনিক্স সম্বন্ধে যখন দেখতেছিলাম যে ওখানের মধ্যে এক ভাগে ছিল নেট প্রেজেন্ট ভ্যালু এবং আইআরআর, আর এক ভাগে ছিল ট্রেডিশনাল টেকনিক্স সম্বন্ধে ছিল পেব্যাক পিরিয়ড এবং এআরআর। চারটার সম্বন্ধে জানলাম, বেসিক জিনিসটা এসে গেছে। এবার আমরা আরো কিছু মানে এডিশনাল কিছু ইনফরমেশন মাথায় নিব। কি আসতে পারে? একটা হচ্ছে ডিসকাউন্টিং অ্যানুইটিস, net present value IRR with equal cash flows, discounting annuities. And annuity is a constant annual cash flow for a number of years. এগুলো আমি আগে বলেছি আপনাদেরকে। When a project has equal annual cash flows, the annuity factor may be used to calculate the net present value, hence the IRR. আমরা annuity টেবিলের মধ্যে যেভাবে net present value annuity হলে কি হয় আমি একটু আগে বলেছিলাম আপনাকে। ইকুয়াল যখন থাকবে অ্যানুয়াল ক্যাশ ফ্লোটা এবং নির্দিষ্ট বছরের জন্য, when a project has equal annual cash flows, the annuity factor may be used. Annuity factor মানে ওই যে cumulative present value factorটা, ওটাকে বলে annuity factor may be used to calculate the net present value. আর এখানে এবং IRR এর কথা একই। The annuity factor is the name given to the sum of the
individual discount factor, ওটা বলছি আপনাকে। The present value of an annuity can therefore be quickly found using the formula. একটা ফর্মুলা আছে যে প্রেজেন্ট ভ্যালু সমান সমান অ্যানুয়াল ক্যাশ ফ্লো ইনটু অ্যানুয়াল অ্যানুইটি ফ্যাক্টর। ওই অ্যানুইটি ফ্যাক্টর থেকে অ্যানুইটি টেবিল থেকে বা অ্যানুইটি টেবিল মানে যে প্রেজেন্ট ভ্যালু কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর টেবিল থেকে বের করব, বের করে অ্যানুয়াল ক্যাশ ফ্লো গুণ করলে আমরা প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাচ্ছি। As when calculating a discount factor, the annuity factors can be found using the annuity formula or annuity tables. Formula key, the formula is annuity factor সমান সমান 1 minus 1 plus r to the power n divided by r, where r সমান সমান cost of capital, r সমান সমান cost of capital, 1 minus r, তাহলে n minus the number of periods. Our formula is, for example, for a 6-year annuity at 10%, 6-year annuity 10% হারে annuity factor কি হতে পারে? যদি ফর্মুলাতে করেন তাহলে কিভাবে করবেন, আর টেবিলের মধ্যে কি হবে না, যে ফর্মুলাতে করলে আপনি যে 1 minus 1 plus r, এই যে 1 minus 1 plus r to the power n plus r, এই ফর্মুলাটা এখানে ফেললেন, ফেলে 1 minus 1 plus r মানে 1.1, 1.1 মানে এটা কি বুঝছেন? জি স্যার বুঝছি। কি বুঝছেন সবাইকে একটু বলেন। স্যার এখানে 1টা হচ্ছে ফর্মুলার 1 আর আরটা হচ্ছে রেট অফ রিটার্ন স্যার, ওই যে এটা কস্ট অফ ক্যাপিটাল স্যার। 10% ওইটা আছে 10% স্যার। 10% কে মানে 10 কে যদি 100 দিয়ে ভাগ দিই তাহলে তারপরে ইয়ার হচ্ছে কি 6 ইয়ার্স, তো 6 এর এখানে তাহলে 1 minus 1.1 6 এর কে ডিভাইড করলেন ডিভাইডেড বাই 0.1, এটা ইন্টারেস্ট রেট, তাহলে 0.1, তাহলে এটা হিসাব করলে আপনার রেজাল্ট আসবে 4.355। এইটাই হচ্ছে কি আপনার হিসাবটা ওই অ্যানুইটি টেবিলে চার্ট করে দেওয়া আছে। সো এখানে বলছে given in the examination table, এখানে বলে দিছে tables given in examination, you can simply find the annuity factor from the annuity table by locating the discount factor at the 10% column and the 6-year row, that is 4.35। আমরা annuity table এর মধ্যে যেভাবে ডিসকাস করেছিলাম একটু আগে আপনাদেরকে দেখা, যেভাবে করেছেন সেভাবে আপনারা খুঁজে নেবেন যে 10% রেটে 6-year কলামের মধ্যে এই annuity টেবিলটা কত আছে, তখন দেখবেন যে এটাই পাবেন 4.355। এটা যে রেজাল্ট আসছে এটাই ওখানে ওই টেবিলে ওইটাই পাবেন। এই হচ্ছে মোটামুটি নোট বলছে there is a small difference due to roundings. আপনারা বলছে annuity tables are titled cumulative present value tables in the exam, ওই যে বলে দিছি। এবার একটা एग्जांपल আছে, एग्जांपल 8 কি বলতেছে, এটা করলে আমাদের মোটামুটি ক্লিয়ার। Pluto Limited has been offered a project costing $50,000. The returns are expected to be $10,000 each year for 7 years. 7 বছর ধরে 10,000 টাকা করে পাবেন। Initial investment হচ্ছে $50,000. Cost of capital is 10%. Calculate whether the project be accepted. তাহলে কি হবে এখন আমাদেরকে এখানে আমরা একটা তাহলে দেখি এটা কিভাবে করব বলেন। ভাবেন কিভাবে করবেন, প্রশ্নটা পড়েন। ইয়ার ক্যাশ ফ্লো হচ্ছে 50,000, ডিসকাউন্ট ফ্যাক্টর 1, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 50,000, 50,000 টাকা চলে গেল। ইয়ার 1 to 7 10,000 টাকা ক্যাশ ফ্লো পাবো, ওই অ্যানুইটি টেবিল থেকে আমি খুঁজে বের করছি। কেমন আমার রেট অফ ইন্টারেস্ট দিয়ে ডিসকাউন্ট ফ্যাক্টর পাচ্ছি 4.868, এটা কত পেয়েছি 4.868 স্যার অ্যানুইটি টেবিল থেকে স্যার অ্যানুইটি টেবিল থেকে পেয়েছি। 10,000 টাকা ক্যাশ ইনফ্লো গুণ করে আমি পাচ্ছি 48,680 টাকা প্রেজেন্ট ভ্যালু। হ্যাঁ, তাহলে 50,000 চলে যাচ্ছে, এটাকে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো না আউটফ্লো, 50,000 টাকাটা মাইনাস 50,000 আউটফ্লো, আর 48,680 এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো না আউটফ্লো, ইনফ্লো স্যার, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো। তাহলে দেখা যাচ্ছে $1,320 আমাদের লস হচ্ছে। তাহলে প্রজেক্ট শুড বি দেয়ারফর কি রিজেক্ট করে দিলাম। আবার
আরেকটা প্রশ্ন ছিল ওখানে, এই প্রশ্নের মধ্যে ক্যালকুলেট দ্য আইআরআর অফ দ্য প্রজেক্ট, তাহলে আইআরআর প্রজেক্টের আইআরআর বের করতে বলছে। সেক্ষেত্রে কি করবো আমরা, আগে অ্যানুইটি, ওই যে আগে অ্যানুইটি ফ্যাক্টরটা বের করবো। আমরা স্টেপ 1 2 3 4 4টা স্টেপ পড়েছিলাম। প্রথমে আমাদেরকে অ্যানুইটি ফ্যাক্টর বের করতে হবে। অ্যানুইটি ফ্যাক্টর করার জন্য আমরা 50,000 ডিভাইডেড বাই 10,000, তাহলে 5 হচ্ছে কি আমাদের অ্যানুইটি ফ্যাক্টর। 5 কে আমরা করব ইউজিং টেবল এন্ড লাইফ অফ 7 ইয়ার্স, 7 বছরের টেবিলে খুঁজবো। এন্ড দ্য ক্লোজেস্ট অ্যানুইটি ফ্যাক্টর টু 5, 5 এর ক্লোজেস্ট কি আছে, যে অঙ্কটা আমরা এরকম একটা অঙ্ক করেছিলাম, একটু আগেও করেছিলাম। The closest to annuity factor to 5 is 5.003. Annuity table দেখলে দেখবেন যে 5.003 এক জায়গায় পাবেন আপনারা 7 বছরের লাইফ স্প্যানে। 7 বছরের যে রো আছে সেখানে পাবেন, পাওয়া গেছে? জি স্যার, 9%। তখন সেখানে this means the IRR is approximately 9%, ঠিক আছে? জি স্যার। এখন আগের পৃষ্ঠা কত ছিল? স্যার 495। চলে আসছি। সো এই হচ্ছে মোটামুটি। এবার ডিসকাউন্টিং পারপেচুইটিস। পারপেচুইটি ইজ অ্যান অ্যানুয়াল ক্যাশ ফ্লো দ্যাট অকার্স ফরএভার। দেখছেন ফরএভার কথা লিখছে, এটা আন্ডারলাইন করে রাখেন আপনার খাতা বইয়ের মধ্যে। পারপেচুইটি ইজ অ্যান অ্যানুয়াল ক্যাশ ফ্লো দ্যাট অকার্স ফরএভার। অনেকের কিন্তু অ্যানুইটি এবং পারপেচুইটি নিয়ে এই দুইটার অর্থ কি হতে পারে অনেক প্রশ্ন, কনফিউশন অ্যারাইজ করা কিন্তু। তো এইটার জন্য বারবার বলছি পারপেচুইটি এবং অ্যানুইটি সম্বন্ধে। It is often described by examiners as a cash flow continuing for the foreseeable future. Continuing for the foreseeable, অনির্দিষ্টকালের জন্য future. It is often described by examiners as a cash flow continuing for the foreseeable future. The present value of perpetuity is found using the formula. Present value of the cash flow divided by R. R in the formula is the company's required rate of return, cost of capital. ওই একই রকম। Example 9, perpetuity an investment of $50,000 is expected to yield 5,670 per annum in perpetuities. Calculate the net present value of the annuity. Calculate the net present value of the investment opportunity if the cost of capital is 9%. Cost of capital will say 9%. তাহলে কত হইতে পারে পারপেচুইটি? 6,300। আবার দেখেন এখানে পারপেচুইটি আমার $5,670 পাউন্ড পার অ্যানাম প্রত্যেক বছর আসবে। তাহলে 9% করে যদি হয়, হ্যাঁ, তাহলে আপনি 5,670 কে 9% 0.9 দিয়ে 0.09 দিয়ে ভাগ করেন বা 9% ভাগ করেন, তাহলে আপনি 6,300 না 63,000 হবে না? জি স্যার, 63,000। স্যার আমি 0.0 দিতে ভুলে গেছি। হ্যাঁ, 0.09 দিলে 63,000 হবে। তারপরে 50,000 আউটফ্লো বাদ দিলে 13,000 কি প্লাস না মাইনাস? স্যার এটা প্লাস, স্যার আমাদের প্লাস আছে। তো এখানে আমাদের তাহলে $13,000 এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু পাচ্ছি আমরা। ক্যালকুলেটেড নেট প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইফ দ্য কস্ট অফ ক্যাপিটাল ইজ 9%, এভাবে বের করতে পারি। সো দিস আর দ্য থিং। হ্যাঁ, এবার দেখেন অ্যানুইটিস পারপেচুইটিস ইন অ্যাডভান্স। যদি অ্যাডভান্স আমরা অ্যানুইটিস পাই তাহলে কিভাবে করব? যেমন অ্যানুইটিস এবং পারপেচুইটিস একদম প্রথম বছর থেকে শুরু এমন তো না, হয়তো আমরা অ্যাডভান্সও পেয়ে যেতে পারি কিংবা ডিলে হতে পারে। তো অ্যাডভান্স করলে কি হবে, ডিলে করলে কি হবে সেটা আমরা একটু দেখি। সিম্পল থিং, এগুলো জাস্ট অ্যাডিশনাল ইনফরমেশন মাথায় নিচ্ছি। Some regular cash flows may start at time 0 rather than it in 1 year's time 1. Calculate the present value by ignoring the payment at time 0 when considering the number of cash flows and then adding one to the annuity or perpetuity factor. Illustration this sector. A 5-year $600 annuity is starting today. Interest rates are 10%. Find the present value of the annuity. 5 বছরের একটা অ্যানুইটি $600 আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে অ্যাডভান্স। হ্যাঁ, ইন্টারেস্টের 10%। তাহলে ফাইন্ড দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য অ্যানুইটি কিভাবে করবো? এই দেখেন এখানে একটা সলিউশনে একটা ডায়াগ্রাম ওরা করে দেখাচ্ছে। যেমন টাইম 0 তে 600
তাহলে 600 প্লাস, আর টাইম ওয়ান থেকে 600 600 604 পর্যন্ত, তাহলে 600 টাকা আমরা 4 বছর পাইলাম 10% করে, তাহলে 600 পেলাম এবছরে, ওটার টাইম ভ্যালু তো 1ই হবে, তাই না? 1 টাকার টাইম ভ্যালু 1ই, তাহলে প্রথম বছরটা আমরা 600 পুরো ধরলাম, আর বাকি 4 বছরেরটা 600 ইন্টু 3.17, এটা করতে পেলাম অ্যানুইটি টেবিল থেকে খুঁজে বের করলাম যে 4 বছরের 10% রেটে অ্যানুইটির ফ্যাক্টর কত, তাহলে দেখবেন যে 3.17 পাবেন। তাহলে 600 ইন্টু 3.17, তাহলে 1902, তাহলে প্রথম বছরেরটা 600 টাকা, আর পরবর্তী 4 বছরের জন্য অ্যানুইটি টেবিল থেকে খুঁজে পেয়েছি 3.17 করে অ্যানুইটি ফ্যাক্টর, 600 দিয়ে গুণ করে 1902 টাকা পাইছি, তাহলে 600 যোগ 1902, তাহলে 2502 টাকা। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। বুঝেন নাকি? এটা কেউ বুঝেন না? কেউ আছেন? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, অঙ্কে এই ধরনের থাকবে। স্যার একটা কোশ্চেন স্যার ছিল একটু ব্যাকের দিকেই, এই ডিসকাউন্টিং পারপিচুইটি স্যার, ওই যে 50,000 টাকা স্যার করছিল, ইনভেস্ট করছিল, কিন্তু এটাকে স্যার কি এই 50,000 টাকায় কোনো নাই স্যার? দেখতেছি যে কত বছরে শেষ হবে এই প্রজেক্টটা, বা এরকম এস্টিমেটেড লাইফ দেওয়া নাই স্যার। এই জন্য কি স্যার ওই কথাটা বলা হয়েছে যে ক্যাশ ফ্লো দ্যাট অকার্স ফর এভার, এই পারপিচুইটি ক্ষেত্রে এরকম? হ্যাঁ, ক্যাশ ফ্লো দ্যাট অকার্স ফরএভার, ওটাকেই বলা হয় পারপিচুইটি। মানে আমি 50,000 টাকা ইনভেস্টমেন্ট করব, কিন্তু 5,670 যে কত বছর ধরে আসবে এটা কোনো নির্দিষ্টতা নাই নাকি স্যার? এরকম রাইট। তাহলে এটা বুঝছেন কিনা বলেন? এই যে এটা বুঝছেন কিনা 600 যোগ এটা 600 বছরের শুরুতে আর কি, এই জন্য এই আপনি যেটা পারপিচুইটির সময় যেটা বুঝছেন সেটা ঠিক আছে, সে কথা ঠিক আছে। ওকে স্যার। আর যদি অ্যানুইটি বলে তাহলে বুঝবেন যে নির্দিষ্ট সময়ের জন্য। ওকে স্যার। দেন ইলাস্ট্রেশন দেখেন অ্যাডভান্স পারপিচুইটি ক্ষেত্রে হলে $2,000 is due to a perpetuity of $2,000 is due to commence immediately, মানে একদম আজকে থেকে শুরু হচ্ছে। The interest rate is 9%, what is the present value? সেক্ষেত্রে কি হবে? T1 এ T0 তে 2000 প্লাস T1 থেকে T4 পর্যন্ত কত নাম্বার? 2000 ইন্টু 9% পারপিচুইটি ফর্মুলা দিয়ে ফেল করবো, তাহলে 2000 ইন্টু 1 প্লাস 1 ডিভাইডেড বাই 0.09, তাহলে এটা 1 প্লাস এটা আসবে, এটা 11 পয়েন্ট সামথিং আসবে, 1 যোগ করলে 12.9, এই ফর্মুলা ফেলে 24,222। আপনি যদি ওটাও এইটাকে যদি আলাদা করে করেন তাও আপনি একই রেজাল্ট পাবেন। যদি এইটাকে আলাদা করে হিসাব করে ওই 5 বছরের জায়গায় 4 বছর হিসাব করবেন, পারপিচুইটি ফর্মুলা যোগ 2000 যোগ করে দিলে মাইনাস যোগ করে দিলে দেখবেন যে আপনি এটাই আসতেছে। সো দিস ইজ দ্য সিম্পল টেকনিক, আর তেমন ঝামেলা কিছু নাই। দেন এবার যদি ডিলে হয়ে যায়, ডিলেড অ্যানুইটিস এন্ড পারপিচুইটি, সেক্ষেত্রে কি হবে দেখেন, সাম রেগুলার ক্যাশ ফ্লোস মে স্টার্ট লেটার দেন টাইম 1, মানে 1 বছরের পর থেকে আরো হতে পারে। যেমন these are dealt with by number 1 applying the appropriate factor to the cash flows as normal, যেই ক্যাশ ফ্লোটা যেই বছরের জন্য হচ্ছে সেই বছরের অ্যানুইটি ফ্যাক্টরটা আমি ইউজ করব, ওই বছরে অ্যাপ্রোপ্রিয়েট ফ্যাক্টরটা ইউজ করব। আর নাম্বার 2 ডিসকাউন্টিং ইওর আনসার্স ব্যাক টু T0, তারপর আমি আবার ওই যে বছর থেকে শুরু হবে ক্যাশ ফ্লোটা ওই বছর পর্যন্ত একবার হিসাব করার পরে আবার 20 জন্য কত বছর সেটার জন্য আমরা টাইম 0 জন্য কত বছর সেটার জন্য আমরা অ্যানুইটি ফ্যাক্টর হিসাব করে করব। যেমন এক্সাম্পল দেখেন, what is the payback period of 200, what is the present value of $200 incurred each year for 4 years starting in 3 years time. থার্ড ইয়ারে গিয়ে থেকে শুরু হবে, $200 করে আমরা পাবো 4 বছরের জন্য, if the discount rate is 5%। মেথডটা কি? মেথড হচ্ছে কি দেখেন, T0 টাইম 0 টাইম 1 টাইম 2 টাইম 3 টাইম 4 টাইম 4 টাইম 6 দিছে প্রথম 2 বছর, টাইম 0 টাইম 1 টাইম 3 ওই প্রেজেন্ট ভ্যালু 2, তারপরে এখানে দেখেন টাইম 1 থেকে 4 পর্যন্ত টাইম 3 4 5, এই 4 বছরের জন্য 200 200 200 200। স্টেপ 1 কে ডিসকাউন্ট দা অ্যানুইটি অ্যাজ ইউজুয়াল, 200 ইনটু 4 ইয়ার্স, 200 ইনটু 4 ইয়ার্স 5% রাখবে, এই 200 টাকাকে 4 বছরের জন্য 5% রেটে আমরা অ্যানুইটি টেবিল থেকে 3.456
আচ্ছা এখানে এই 3.456 হবে না, এটা মনে হয় 3 একটু ওখানে একটু হিসাবে গন্ডগোল আছে, এটা একটু ঠিক করে নিন তো আপনারা। আপনার অ্যানুইটি টেবিল কারোর কাছে কি অ্যানুইটি টেবিল আছে চোখের সামনে? অ্যানুইটি টেবিলে আপনারা 5 ইয়ার্স ইন্টারেস্ট রেটে 4 বছর পিরিয়ডে কত টাকা কত আছে দেখেন তো। স্যার 3.546 3.546 তাই না? হ্যাঁ জি স্যার। এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, এখানে 3.456, আপনারা পড়ার সময় আবার কনফিউজিং হয়ে যেতে পারে। এটা কিন্তু 3.456 থেকে দেবে হবে কত? 3.546 দেবে। 200 কে 3.546 দিয়ে গুণ করেন তাহলে 709.2 পাবেন। দেখি তো 200 ইনটু 3.546, হ্যাঁ 709.2 হবে। জি স্যার। ঠিক আছে না হিসাবটা? জি এখন এটা কি পেলাম? হ্যাঁ তাহলে 4 বছরের জন্য আমি ওই 4 বছরের যেটা আমরা কনফার্ম পেলাম, 3 বছর থেকে শুরু, যেটা পরবর্তী 4 বছরের জন্য অ্যানুইটি বিল থেকে 3.456 বের করলাম, গুণ করে আমি ওইটা অ্যানুইটি থেকে অ্যাজ ইউজুয়ালি ডিসকাউন্ট করে ফেললাম 709। এবার নোট দ্যাট দিস গিভ দ্য ভ্যালু অফ অ্যানুইটি অ্যাট টাইম 2 তে এটার অ্যানুইটির ভ্যালু দিল, তাহলে ডিসকাউন্ট দ্য অ্যান্সার ব্যাক টু টাইম 0। তাহলে কি হবে 709.2 কে আবার 2 বছরের জন্য 5%, এই যে 2 বছর, হ্যাঁ এই 2 বছরের জন্য 5% ডিসকাউন্ট ফ্যাক্টরে দেখবেন অ্যানুইটি টেবিল থেকে 0.907 পাবেন। অ্যানুইটি টেবিলে 5% রেটে 2 বছরের জন্য অ্যানুইটি টেবিল পাবেন 0.907 এটা পাবেন। তাহলে 709 কে যে আমরা 4 বছর পর্যন্ত হিসাব করে বের করছিলাম, ডিসকাউন্ট করছিলাম, সেটাকে আবার টাইম 0 তার জন্য আবার ডিসকাউন্ট ফ্যাক্টরে গুণ করলাম, 2বার গুণ করলাম আর কি। হ্যাঁ একবার ডিসকাউন্ট করছি আর একবার ডিসকাউন্ট করছি, তাহলে এখন 0 ইয়ারে এসে এটা হিসাব করে গেলাম যে 6443। এই যে স্মল যে এই ক্যালকুলেশন করলাম, এটা কিন্তু পরীক্ষাতে এই ধরনের ট্রিকি কোশ্চেন আসতে পারে, সুতরাং এগুলো একটু মাথার মধ্যে রাখতে হবে। এই ধরনের যদি কোশ্চেন থাকে আপনি হিসাব করে এক্স্যাক্টলি হিসাব করে নেবেন ডিসকাউন্ট ফ্যাক্টর অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট ফ্যাক্টর কি হতে পারে অ্যানুইটি টেবিল থেকে বা প্রেজেন্ট ফ্যাক্টর থেকে বের করে নেবেন, তাহলে হিসাবটা চলে আসবে। অ্যানুইটি অর পারপিচুইটি ফ্যাক্টরস উইল ডিসকাউন্ট ক্যাশ ফ্লোস ব্যাক টু গিভ দ্য ভ্যালু 1 year before the first cash flow arose. For standard annuities and perpetuities, that gives the present T0 value since the first cash flow started at T1. এবার আগে থেকে আসি, আগে কত পৃষ্ঠা ছিলাম? পেজ এটাই ছিল, ওইখানে ইলাস্ট্রেশন পরের পেজে আমরা পড়বো। কোয়েশ্চেন আনসার না মানে মাঝখান দিয়ে যাচ্ছিল। ঠিক আছে তাহলে ঠিক আছে, তাহলে এই হলো মোটামুটি দুটো ইয়ে। আর একটা চেঞ্জিং ডিসকাউন্ট রেটস, এটা খুব সহজে বুঝে নেন। বিভিন্ন রেটে বিভিন্ন ডিসকাউন্ট রেট, ইয়ার 1 এ 10%, ইয়ার 2 তে 12%, ইয়ার 3 তে 15%, ইয়ার 4 এ 16%। বলতেছে যে ক্যালকুলেট দ্য ডিসকাউন্ট রেট দ্যাট শুড বি ইউজড ফর ইচ ইয়ার। তো এখানে দেখেন সেখানে কি করব। The best way to do this is to divide the discount factor for the previous year 1 plus the cost of capital for the year in question. This can be shown as shown. The company is considering a 4-year investment. Its cost of capital during this period is expected to rise each year as interest rates and inflation rates rise in the economy. It expects its cost of capital to be as follows. Year 1 তার cost of capital 10%, 2 তে 12%, 3 তে 15%, 16 এ 4 এ 16%. Calculate a discount rate that should be used for each year. But discount rate টা চেঞ্জ হয়ে যাচ্ছে প্রত্যেক বছরে, কিভাবে করব? Answer আছে because the cost of capital is changing each year, we cannot use the tables that we are provided with. ওই যে আমাদের যে টেবিল যেটা আছে সেটাকে আমরা ইউজ করতে পারতেছি না, যেহেতু প্রত্যেক বছর চেঞ্জ হয়ে যাচ্ছে। Instead, we have to calculate the discount rate for each year individually. তখন প্রত্যেক বছর জন্য এই যে আমাকে ইন্ডিভিজুয়ালি করতে হবে। সেক্ষেত্রে কি হবে? The best way to do this is to divide the discount factor for the previous year by 1 ভাগ the cost of capital for the year in question. This can be shown as follows. যেমন 0 ইয়ারে 0 একই থাকবে, 0 ফার্স্ট ইয়ারে 1 divided by 1.1 যা আসবে তাই, সেকেন্ড ইয়ারে 0.909 divided by 1.2 যা আসবে, থার্ড ইয়ারে 0.982 divided by 1.5 মানে 15%, 1.6 মানে
1.16 মানে 16%, তাহলে 0.845 ভাগ 1.16 এইভাবে করে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টরটাকে আবার অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। These are the discount factors that would be used in any net present value calculation employed by the company. এগুলো থেকে অঙ্কের মধ্যে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া থাকবে, এগুলো ভালো মতো বুঝে যদি অ্যাডজাস্টমেন্ট যাতে করতে হয় তা আমাদের করতে হবে। এবার 8% ডিলিং উইথ নন অ্যানুয়াল পিরিয়ডস, পিরিয়ডটা আবার যদি উল্টাপাল্টা হয়, এক বছরের জন্য না, কোয়ার্টারলি, মান্থলি, 6 মান্থলি এরকম হতে পারে, বুঝতে পারছেন? যেমন in some instance we may have to deal with cash flows which are not in annual terms. For example, costs might be in 6 monthly blocks. In these cases we need to prorate kora the discount rate to match the period of the cash flows. আপনি প্রোরাটার অঙ্ক নিশ্চয় করেছেন সবাই? জি স্যার। প্রোরাটা মানে ভাগ করে সময় অনুযায়ী ভাগ করে নেবেন আর কি। বিষয়টা এরকম, if say we are given an annual discount rate of 10% but cash flows are received in non-annual installments, এক বছর না, ক্যাশ ফ্লো গুলা ভাঙে আসতেছে। In order to calculate the appropriate cost of capital to use for calculations, we would need to prorate the 10% cash flows. কিভাবে করব? যদি ক্যাশ ফ্লোস আর ইন কোয়ার্টার হয় তাহলে প্রোরেট দ্য ফর্মুলা 1 ভাগ ইন্টারেস্ট রেট ডিভাইডেড বাই টু দি পাওয়ার 1/4 অফ -1, 1/4 কত হয় তারপর -1, তাহলে মানে 10% হলে 1.10 টু দি পাওয়ার 1/4 -1 করলে অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট 2.41 আসবে। ঠিক আছে, 6 মান্থস হলে হাফ দিয়ে করবেন, কোয়ার্টার মানে 4/1, 6 মান্থস মানে 2/1, মান্থ মানে 12/1, 2 ইয়ার হলে 2 কইরা টু দি পাওয়ার কইরা তারপরে -1 দিবেন, তাহলে ক্যালকুলেশন আসবে 1.1 2 বছর -1 21% পার 2 ইয়ার্স। এই একটা অ্যাডজাস্টমেন্ট অফ দা ইনফরমেশন। তাহলে আমরা অ্যাডজাস্টমেন্ট অফ দা রেট শিখলাম, অ্যাডজাস্টমেন্ট অফ দা যে স্যার আপনার তো সময় শেষ হয়ে গেছে স্যার। থ্যাংক ইউ, আমিও শেষ করতে চাচ্ছি, শেষ করে বেরিয়ে যাব। তাহলে মোটামুটি টেকনিক্স গুলো জানলাম। নেক্সট ক্লাসে আমরা এইটার বাকি অংশটাকে একটু কভার করে আমরা পরবর্তী যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে চলে যাব, আরো অঙ্কের মধ্যে আরো আমাদের ডিটেলস অঙ্কে চলে যাব। তো আপনারা কিন্তু এই ইনফরমেশন যে মাথায় রাখতে হবে, সবগুলো আপনারা রিভিউ করতে হবে বাসায়, না করলে কিন্তু আপনারা হারায় যাবেন। আমি এখন পড়াচ্ছি, আপনাদেরকে অবশ্যই সেটাকে বাসায় রিভিউ বাসায় আজকে করলে ইনশাল্লাহ কোনো ঝামেলা থাকবে না। আর যে এখানে যে টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং আছে সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো করলে ক্লিয়ার হয়ে যাবে। সো টাইম শেষ, ইনশাআল্লাহ উই উইল সি ইউ ইন নেক্সট ক্লাস। আই হোপ দ্যাট ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস। স্যার একটা ইস্যু ছিল স্যার। হ্যাঁ বলেন তাড়াতাড়ি, টাইম শেষ। মাথা থেকে যাচ্ছে না স্যার। এটা হচ্ছে যে এভারেজ ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, সেটা বলা হয়েছে স্যার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস হচ্ছে রেসিডুয়াল ভ্যালু। এখন রেসিডুয়াল ভ্যালুটা তো স্যার আমার পরে ব্যাক আসছে, তাহলে এটা ইনভেস্টমেন্টের সাথে যোগ হচ্ছে কেন? আমার মতে স্যার এটা ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই 2, এভারেজ করতে 2 ডিভাইড করতে হবে। হ্যাঁ 2 ডিভাইড করছি আমি, কিন্তু রেসিডুয়াল ভ্যালুটা প্লাস করছি কেন স্যার? কারণ আমার তো সেটা আবার ব্যাক আসছে, ব্যাক আসলে এটা বিয়োগ হওয়ার কথা না স্যার? না এটা প্লাস, কারণ আমি যখন প্লাস করছি তাহলে তো আমি যখন এভারেজ করছি এভারেজটা তো আমার বেড়ে যাচ্ছে স্যার। এখন ফর্মুলা যেটা দেওয়া আছে সেটা মাথায় রাখেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাকে বলে দেব কথাটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আসসালামু আলাইকুম স্যার, গুড নাইট। Good night. Thank you very much.